তুমি কত সুন্দর, কত সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে আজকে এখন আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের উপর ক্লাস হবে। আমরা ভূগোল দ্বিতীয় পত্রের ওয়ান শট ক্লাস নিয়ে এখন হাজির হব। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে জয়েন হয়েছো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যে ভূগোল দ্বিতীয় পত্রের ওয়ান শট ক্লাসের সাজেশন এখনই শুরু হবে। তোমরা জানো যে আজকে ঠিক আমরা সকাল 10টা থেকে শুরু করে পুরা অধ্যায় বা ভূগোল দ্বিতীয় পত্রের উপর পুরা ক্লাস কিন্তু নিয়েছি। এখন আমরা পুরা ওয়ান শট একটা ক্লাস নিব দ্বিতীয় পত্রের উপর, যেটা পরীক্ষায় উপযোগী, যে আগামীকাল যেহেতু পরীক্ষা এবং পরীক্ষার উপযোগী কিছু কোশ্চেন আমরা হাজির করেছি। তোমরা যারা যেখান থেকে আমার ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানাও যে আমার কথা এবং স্ক্রিন সব কিছু স্বাভাবিক শোনা যাচ্ছে কিনা। আমাদের হাতে কিন্তু সময় একদমই কম, কারণ আমাদের রাত পোয়ালেই কিন্তু পরীক্ষা। আর এই পরীক্ষায় আমরা যাতে ভালো করি বা ভালো করতে পারি সেই হিসেবে কিন্তু আমাদের আজকের ক্লাস এবং সর্বোচ্চ মনোযোগ দিয়ে কিন্তু ক্লাস করতে হবে। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন কলেজ থেকে আজকে ক্লাসে রয়েছো, এবং আমাদের ভূগোলের দ্বিতীয় পত্রের আজকে সর্বশেষ ক্লাস, যেটা আগামীকালকে পরীক্ষা হবে। ওকে, আমি তোমাদের কমেন্ট আশা করছি যে তোমরা আমার কথা সম্পূর্ণ ঠিক সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা আর কি। ওকে, ওকে, আমরা তাহলে এখন মেইন আলোচনা শুরু করে দিব এবং আমরা প্রথমে এমসিকিউ শুরু করব। যে তোমরা যে ক্লাসগুলো করছো, আমরা দ্বিতীয় পত্রের যে পুরো অধ্যায়ের উপর ক্লাসও কিন্তু নিয়েছি, সেই হিসেবে আমরা কিছু প্রশ্ন আর কি তোমাদের জন্য রেখেছি, এগুলোর উত্তর এখন আমরা করব। ঠিক আছে, এইগুলোর আর কি উত্তর এখন করি। যে আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে একটা যদি এক সেট প্রশ্ন মনে করো যে আমরা প্রথমে আগে সলভ করব, দেখি আমরা সলভ করার সময় দেখি যে আমাদের আসলে কয়টা করে হয়, এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রস্তুতিতে কেমন রয়েছে। দেখো, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? এটা কিন্তু আমি ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে এটা পড়িয়েছি যে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি। ওকে, আমার সাথে রয়েছে পারভেজ শেখ, তারপরে রামিশা তাজজান্নাত রয়েছে। ওকে, সব কিছু ঠিক আছে। এখন তোমরা এমসিকিউ এর উত্তরগুলো শুরু করে দাও, কারণ আমরা যত এমসিকিউ সলভ করব দেখবো যে আমাদের পরীক্ষায় এমসিকিউ এর যে সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এটা কিন্তু অনেক কম হবে আর কি। আমাদের যে প্রথম পত্রের ক্ষেত্রে যে মেইন সমস্যা ছিল এমসিকিউ নিয়ে, কারণ এমসিকিউ পরীক্ষায় তোমরা অনেকে কনফিউজড হয়ে গিয়েছিলে। তবে আজকে আমরা এমসিকিউ এর সলভগুলো বেশি করব আর কি। নেট প্রবলেম নাকি ঘুরে ঘুরতেছে মনে হচ্ছে আমার কাছে। ওকে, এখন দেখো প্রথমটার উত্তর দিয়ে আমরা একটু আস্তে আস্তে শুরু করি। দেখো, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কিন্তু মোট 8 প্রকারের আর কি। যেমন সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কিন্তু আমাদের প্রশাসনিক ভবন রয়েছে আর কি, প্রশাসনিক বিভাগ রয়েছে। তাহলে প্রশাসনিক বিভাগ মোট কয়টি বাংলাদেশে? মোট 8টি। এখন এই উদ্দীপকের এটা উত্তর দাও যে এখানে যে দেখো যে কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে, যেটা চট্টগ্রামে কিন্তু এটা দেখা যায় না। তাহলে উত্তরবঙ্গে এমন কি শিল্প গড়ে উঠেছে যেটা আমরা চট্টগ্রামে শিল্পটা দেখতে পাই না? এখন বলা হচ্ছে যে ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়। যে বাংলাদেশের যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যে ফসলটা বেশি হয়, এই ফসলটা কোন জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে বা সবচেয়ে বেশি পরিমাণে এটা উৎপাদন করে থাকে, কোন দেশটি? চীন। দেখো, এটা কি হবে? চীন, ব্রাজিল, ভারত, মালদ্বীপ। কোনটা হবে? কোনটা হবে? ওকে, সালমান আহমেদ বলতেছে ব্রাজিল, এটা বলছে ব্রাজিল, কারণ ব্রাজিল, এটা হচ্ছে ব্রাজিল হবে। এটা ব্রাজিল কেন হবে? কারণ ব্রাজিল হচ্ছে তোমার নিরক্ষরেখা বরাবর একটা দেশ এবং ব্রাজিলের প্রচুর পরিমাণে কিন্তু এই
কি আখ উৎপাদন হয়ে থাকে, ব্রাজিলে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়ে থাকে। আখ থেকে কিন্তু ব্রাজিলে চিনি, বহির্বিশ্বে চিনি রপ্তানি করে থাকে। তোমরা জানবো যে যদি কিউবা থাকে, কিউবাতে কিন্তু প্রচুর পরিমাণে চিনির উৎপাদন হয়ে থাকে, মানে আখ উৎপাদন হয়ে থাকে। আখ থেকেই কিন্তু চিনি হয়, যে কিউবা থেকে কিন্তু বাংলাদেশ অনেক চিনি হচ্ছে আমদানি করেছে। তার মানে কি এই শিল্পটা হচ্ছে ব্রাজিলে সবচেয়ে বেশি হয়ে থাকে আখ আর কি। তারপরে উদ্দীপক কি ফসলটি কোন ধরনের ফসল আর কি, কোন অঞ্চলের ফসল। দেখো উদ্দীপকের যে ফসলটির নাম কি আখ। আর এই আখটা আসলে কোন অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে এবং কোন কোন অঞ্চলে, যেমন বলছে ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে এই ফসলটি। তারপরে চাষের জন্য বৃষ্টিপাত দরকার হয়, বেলে মাটিতে উৎপাদন ভালো হয়। দেখো যে আখ চাষটা কি কোন মাটিতে হয়, আখ চাষটি কোন মাটিতে হয়ে থাকে। 3 নম্বর প্রশ্নের উত্তর করো। তোমরা যারা ব্রাজিল আগাইছো সেটা সঠিক হয়েছে। 3 বলতেছে, সালমান বলছে 3 ক। দেখো যে উদ্দীপকে যে আখ ফসলটার জন্য কি, আখটা হচ্ছে বাংলাদেশের বিশেষ করে এই যে ভারতীয় উপমহাদেশের আশেপাশে অঞ্চলে কিন্তু আখ চাষটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য আমরা বলবো যে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় এলাকায় কিন্তু আখটা জন্মায়। তারপরে এই আখ চাষের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতেরও প্রয়োজন হয়। কিন্তু আখ চাষের জন্য কি বেলে মাটি হয় না, বেলে মাটিতে আখ চাষ ভালো হয় না। অর্থাৎ আখ চাষের জন্য মাটি তোমার দরকার কি, যে তোমার হচ্ছে আখ চাষের জন্য কিন্তু দোআঁশ মাটিতে কিন্তু আখ চাষটা একটু ভালো হয় আর কি। যে তার মানে এটা হচ্ছে তোমার ক নাম্বার উত্তর হবে, মানে 1 এবং 2 হবে আর কি। তারপরে দেখো 4 নাম্বার, 200 পরিবারের অধিক এলাকা একসাথে বসবাস করে কোন বসতিতে। এটা বসতি একটা তোমাদের এই অধ্যায় কিন্তু পরীক্ষায় নাই, তারপরেও কিন্তু তোমাদের এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, যে আমাদের 4র্থ অধ্যায়ের উপর ভিত্তি করে যে এখানে প্রশ্ন আসে যে 200 পরিবারের অধিক একসাথে বসতি যেখানে বসবাস করে সেটাকে কি বলা হয়, যে কোন ধরনের বসতি বলা হয়ে থাকে। 200 পরিবারের অধিক একসাথে বসবাস করে কোন বসতিতে। এখানে পল্লী, গ্রাম্য, নিবিড় এবং ক্ষিপ্ত কোনটা হবে। তোমরা 4 নম্বরের উত্তর করো, যে 4 নম্বরের উত্তর কোনটা হবে। 4 নম্বরের উত্তর করো। চার নম্বরের উত্তর দেখি কি হয়, যে 200 পরিবারের অধিক একসাথে বসতি স্থাপন করবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত আর কি। সেটা কি বিক্ষিপ্ত আর কি, 200 পরিবার এত বেশি না, 200 পরিবার কিন্তু এত বেশি না, এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি হবে আর কি। তারপরে দেখো 5 নাম্বার, নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি। নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোন মহাদেশ, যে কোন মহাদেশ আয়তনে সবচেয়ে ক্ষুদ্র আর কি, কোনটা বলো। যে ইউরোপ, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা কোনটা হবে। যে উত্তর আমেরিকা কত নাম্বার, 3 নাম্বার, দক্ষিণ আমেরিকা 4 নাম্বার, চতুর্থ, অ্যান্টার্কটিকা কত নম্বর, 5ম, আর এটা হচ্ছে 6ষ্ঠ। এর মানে হচ্ছে তোমার এই ইউরোপটা হচ্ছে সবচেয়ে ছোট। ইউরোপটা হচ্ছে কি, ইউরোপ মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট একটা মহাদেশ। ইউরোপ হচ্ছে ছোট মহাদেশ কিন্তু রাজনৈতিকভাবে খুবই পাওয়ারফুল একটা মহাদেশ আর কি। বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি। দেখো যে বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক হিসেবে কোনটি রয়েছে, বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক হিসেবে কোনটি রয়েছে। ভূপ্রকৃতি, কৃষি, জলবায়ু এবং মাটি কোনটি। এই যে আমাদের বসতি আমরা কোথায় আমরা গড়ে তুলবো, একটা মানুষ যে কোন জায়গায় সে বসতি স্থাপন করবে এটা কোনটার উপরে, ভূপ্রকৃতি নাকি কৃষি। দেখো মানুষ ভূপ্রকৃতি, যেমন তোমার পার্বত্য অঞ্চলে মানুষ বসবাস করে, আবার কিন্তু সমভূমিতেও মানুষ বসবাস করে, কৃষি অঞ্চলে বসবাস করে, আবার শিল্প এলাকাতেও মানুষ বসবাস করে। কিন্তু এক জায়গায় মানুষ বসতি স্থাপন করার জন্য অবশ্যই তার কিন্তু জলবায়ু অনুকূল হতে হবে। কারণ মানুষ যদি জলবায়ু অনুকূল না পায় সেই স্থানে কিন্তু বসবাস করতে পারে না। জলবায়ু অনুকূল না হলে মানুষ সেই জায়গায় বসতি স্থাপন করে না। তাহলে 6 উত্তর হচ্ছে গ, 6 উত্তর হচ্ছে গ নম্বর হবে। 6 নম্বরের উত্তর কিন্তু গ নম্বর হবে, যে তোমার জলবায়ুর উপরে ভিত্তি করে মানুষ কিন্তু বসতি স্থাপন করে থাকে। এখন এই উদ্দীপকের এই অংশটা একটু দেখো, যে দেখো উদ্দীপকের এই লিনজু একজন নেত্রকোনার একটি ছেলে, সে পাশ করে কোথায় গিয়েছে, ঢাকায় একটি গার্মেন্টসের চাকরি নিয়েছে।
আর সে সেই স্থানে বসে কি করতেছে, যে ছোট করে নি, সে বসতি গড়েছে আর কি। ওকে, তাহলে সে ঢাকায় এসে যে বসতি স্থাপন করেছে, সে গার্মেন্টসে যে চাকরি নিয়েছে এবং সেই স্থানে সে বসতি করেছে। তাহলে এই যে সে লিঞ্জু সে গ্রাম থেকে এসে যে ঢাকায় এসেছে, এর ফলে অভিগমনটা কোন ধরনের অভিগমন হবে? এটা অভিগমনটা কোন ধরনের বলছে? পল্লী থেকে নগর অভিগমন। এটা হচ্ছে পল্লী থেকে নগর অভিগমন। দেখো, যেহেতু বলছে গ্রামের একজন ছেলে, সে কিসের ছেলে? সে গ্রামের ছেলে। গ্রামের ছেলে, গ্রাম বা পল্লী কিন্তু একই হবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে পল্লী থেকে নগর। সে পল্লী থেকে নগরে কিন্তু গিয়ে বসতি স্থাপন করেছে। তাহলে 7-এর উত্তর হচ্ছে খ। তোমরা 7-এর উত্তর খ দিবা, যে তোমার এটা হচ্ছে পল্লী থেকে নগর অভিগমনে কিন্তু রয়েছে। তারপরে দেখো 8 নম্বরে বলছি এই ব্যক্তি যে লিঞ্জু, এর অভিগমনটা হচ্ছে কোন ধরনের? এর অভিগমনটা কোন ধরনের? তিনি যে নোয়াখালী জেলা থেকে ঢাকা এসে বসতি স্থাপন করলো, তাহলে এটা কোন ধরনের অভিগমনের মধ্যে পড়ে? কোন ধরনের অভিগমনের মধ্যে পড়ে এটা বলো? যেটা কি অভ্যন্তরীণ, আকর্ষণজনিত নাকি বিকর্ষণজনিত? এখানে কি এটা হচ্ছে লিঞ্জুর কি ওই এলাকা থেকে কেউ বসতি স্থাপন মানে ত্যাগ করার জন্য কি বলেছে? এটা কিন্তু বলে নাই। তিনি কি করেছেন, যে চাকরি যেহেতু পেয়েছেন সেহেতু তিনি ঢাকায় এসে বসতি স্থাপন করেছেন। এর মানে সে তার আকর্ষণ অনুভব করেছেন, সে আকর্ষণ বা তাকে পুল ফ্যাক্টরের মাধ্যমে বা তাকে আকর্ষণমূলক অভিগমন কিন্তু হয়েছে এবং সে নিজ দেশের ভিতরে অভিগমন করেছে। এই জন্য এটা হচ্ছে অভ্যন্তরীণ এবং আকর্ষণজনিত অভিগমন। এর মানে এটা হচ্ছে 1 এবং 2 হবে। তাহলে 1 এবং 2 হচ্ছে লিঞ্জুর অভিগমনের কারণ, ঠিক আছে? তারপরে আমরা 9 নম্বরে দেখি যে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখি তোমরা এটা পারো কিনা। যে 9 নম্বরে যে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? যে মানব ভূগোলে অনেক বিষয় আলোচনা করা হয়ে থাকে, সেই হিসেবে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? আমরা যারা ক্লাসে আছি একটু একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে মেনশন করে দিই, যাতে ক্লাসের সবাই এই বিস্তৃতটা জানতে পারে আর কি, ঠিক আছে? এখন তোমরা 9-এর উত্তর করো যে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? যে মানব ভূগোলে কোন কোন বিষয় আলোচনা করা হয়? খনিজ বলতে খনিজ সম্পদ, খনিজ সম্পদের ভিতরে আলোচনা করা হয় নাকি জলবায়ু, ভূমিরূপ, হিমবাহ, কোনটা হবে? এইটা হবে হচ্ছে 9-এর ক, খনিজ। কারণ মানব ভূগোলের আলোচনা করার ক্ষেত্রে মানুষের অর্থনীতি, রাজনীতি সব কিছুই কিন্তু মানব ভূগোলের মধ্যে পড়ে। এর ভিতরে যে খনিজ সম্পদ, শিল্প, কৃষি, এই সমস্ত বিষয় হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয়। কিন্তু জলবায়ু পরিবর্তন, ভূমিরূপ পরিবর্তন, হিমবাহ সৃষ্টি, এইগুলো সবই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। তার মানে আমরা বুঝতে পারলাম কি মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে তোমার খনিজ আহরণ করা, খনিজ তোমার ডিস্ট্রিবিউশন করা, এগুলো সবই হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয়। 10 নম্বরের উত্তর করো বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? যে পাটজাত দ্রব্য থেকে কুটির শিল্প, পোশাক শিল্প নাকি হিমায়িত চিংড়ি, কোনটা হবে? যে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? যে বাংলাদেশে যে রপ্তানি করছি আমরা, এই রপ্তানি কোন জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদেরকে নিয়ে আসে দিচ্ছে, এটা কোনটা হবে? যে রপ্তানি আয়ের প্রধান উৎস কিন্তু এখানে তৈরি পোশাক শিল্প। এখানে কিন্তু তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। কারণ বাংলাদেশে নারী শ্রমিক প্রচুর রয়েছে এবং এই পোশাক শিল্পের জন্য যে পরিমাণে শিল্পে জলবায়ুগত অবস্থা দরকার হয় সেটা কিন্তু বাংলাদেশে রয়েছে। এই জন্য কিন্তু পোশাক শিল্প থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে কি করতেছে, যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে আর কি। 11 নম্বর দেখো যে জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? যে জনসংখ্যা হঠাৎ মনে করো বৃদ্ধি পেল, জনসংখ্যা হঠাৎ বেড়ে গেল, এই জনসংখ্যা বেড়ে গেলে আসলে কোনটার উপরে প্রভাব পড়ে না? জনসংখ্যা যদি বেড়ে যায় তোমার কি স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে কিনা? কারণ জনসংখ্যা হলে অবশ্যই কিন্তু স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে। কারণ যখন একটা জায়গায় বেশি লোক থাকে তোমার মানসিক অবস্থা কিন্তু ভালো থাকবে না।
তারপরে তোমার বাসস্থান তো আস্তে আস্তে কমতে থাকবে। একটা পরিবারে 4 জন ছিল, এখন হয়ে গেল মনে করো 8 জন, তাহলে বাসস্থান কিন্তু সংকুচিত হয়ে গেল, এটা পরিবর্তন হলো। আবার আবাদযোগ্য জমিও কিন্তু ভাগ হওয়া শুরু হয়। আবাদযোগ্য যে জমি রয়েছে এটাও কিন্তু সন্তানদের ভিতরে বন্টন করে দিতে হয়। কিন্তু যদি জনসংখ্যা যত বৃদ্ধি পায়, এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের দেশের জন্য সেটা একটা শুভকর ফল হবে। যেমন আমরা যদি চায়না এবং ভারতের কথা দেখি, যে তাদের কত মানুষ আর কি, চায়নাতে প্রায় 120 কোটি মানুষ বসবাস করে, কিন্তু তারা কি করেছে, এই সকল জনসংখ্যাকে তারা বার্ডেন মনে না করে এই সকল জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে। এই কারণে কিন্তু এই জনশক্তি রূপান্তর করা এটা কিন্তু কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ে না। নিচের কোনটি অপ্রচলিত পণ্য? দেখো অপ্রচলিত পণ্য কোনটি? তৈরি পোশাক, কাঁচা পাট, কাগজ, বিটুমিন। অপ্রচলিত পণ্য বলতে কি বোঝায়, যে যেই পণ্যটা সাধারণত সবচেয়ে বেশি হচ্ছে রপ্তানি করা হয়, রপ্তানি যেটা করা হয় মূলত সেটা, যেমন তৈরি পোশাক শিল্প বাংলাদেশের জন্য এটা হচ্ছে অপ্রচলিত পণ্য। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? 13 নম্বরের উত্তর করো, যে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? অর্থকরী ফসল হচ্ছে এমন ফসল উৎপাদন করতে হবে যেই ফসল বাইরের দেশে বিক্রি করে জাস্ট শুধু রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করা হবে, সেই ফসলকে বলা হয় যে অর্থকরী ফসল। অর্থকরী ফসল বলা হয় কোনটাকে? যেই ফসল শুধু উৎপাদন করা হয় যে রপ্তানি করার জন্য, এমন একটা ফসল হচ্ছে অর্থকরী ফসল। কোনটা হবে? যে চা, পাট, আখ, তামাক, কোনটা হবে অর্থকরী ফসলের মধ্যে? তোমরা করো 13 নম্বর উত্তর করো, যে বাংলাদেশে যে অর্থকরী ফসল কোনটি? হ্যাঁ 12 কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর করো। 13 নম্বর কি হবে? যে 13 নম্বরে কোনটা হবে যে প্রধান অর্থকরী ফসল হচ্ছে এটা হচ্ছে পাট। বাংলাদেশে যে পাট উৎপাদন করা হয় এটা অধিকাংশ বাইরের দেশে কি করা হয়, যে রপ্তানি করা হয়। যে পাট হচ্ছে, পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় না? পাটকেও বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, এই কারণে কিন্তু এটা বাইরের দেশে এটা রপ্তানি করা হয়। এই কারণে দেখো পুলক সাহেবের বয়স খুব বেশি নয়, তবে তিনি দূষিত পরিবেশে বাস করেন। তিনি দূষিত পরিবেশে বাস করেন। এই বাস করার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন। আর উদ্দীপকে ইঙ্গিতপূর্ব দূষণ কোন ধরনের? দেখো পুলক সাহেব খুব বেশি বয়স নেই, তবে তিনি দূষিত পরিবেশে বাস করছেন, এই জন্য তিনি কি দীর্ঘদিন শ্বাসকষ্ট এবং ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন। তাহলে এই শ্বাসকষ্ট এবং ফুসফুসের প্রদাহজনিত রোগ কোনটি হয় আর কি, কোনটা থেকে হয় আর কি, এটা বলো। যে 14 নম্বর উত্তর কি হবে? 14 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এটা কি শব্দ দূষণের মাধ্যমে কি শ্বাসকষ্ট হচ্ছে? না। এটা কি তোমার কি পানি দূষণের মাধ্যমে, নাকি বায়ু দূষণ, নাকি মাটি দূষণের মাধ্যমে এটা হচ্ছে? এটা কোন দূষণের মাধ্যমে হচ্ছে? কারণ এটা হচ্ছে শ্বাসকষ্ট সবসময় বায়ু দূষণের মাধ্যমে হয়। যে বায়ু যখনই দূষিত হয়, এই বায়ু দূষণের মাধ্যমে কিন্তু শ্বাসকষ্ট কিন্তু হয়ে থাকে। আমাদের বায়ু যত দূষিত হবে, আমাদের জলবায়ুর পরিবর্তনের কিন্তু তত দ্রুত হবে আর কি। এখন দেখো উদ্দীপকের দূষণের কারণে হচ্ছে কি হচ্ছে, যে জমিতে রাসায়নিক সার ব্যবহার, যে জমিতে রাসায়নিক সার ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার, রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার, কোনটা হবে? 15 নম্বরের উত্তর করো। নম্বরের উত্তর কি হবে? যে তোমার এই যে দূষণ হচ্ছে, তাই না, যে শ্বাসকষ্ট হচ্ছে বায়ু দূষণের মাধ্যমে, এইটার ফলে কি হচ্ছে তোমার? এটার ফলে কি হচ্ছে? যে জমিতে রাসায়নিক সার ব্যবহার, এর ফলে কি বায়ু দূষণ হচ্ছে, নাকি জ্বালানি কাঠ হিসেবে কাঠের ব্যবহার, রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার, কোনটার মাধ্যমে হচ্ছে? এটা কিন্তু হচ্ছে তোমার কোনটি? এটা বলো। এটা যেহেতু বায়ু দূষণ যেহেতু হয়, যদি শোনো, যদি বায়ু দূষণ হয়ে থাকে তাহলে এটা কিন্তু জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার এবং রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার, এই দুইটা হবে।
তুমি একটু খেয়াল খাওয়া উত্তর হবে। একটু জাস্ট সাধারণ ভাবো, শ্বাসকষ্ট কিন্তু পানি দূষণের কারণে হয় না, কারণ বায়ু দূষণের মাধ্যমে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। এই শ্বাসকষ্ট হওয়ার জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করলে কখন দূষিত হয়, সেটা পানি দূষিত হয়। কিন্তু এই যে কাঠের ব্যবহার, তারপরে রেফ্রিজারেটরের যে ব্যাপক গ্যাস আর কি, এইগুলো কিন্তু তোমার বায়ু দূষণের একমাত্র কারণ আর কি। তাহলে উত্তর হচ্ছে খ হবে, উত্তর হচ্ছে খ হবে। তারপরে 17 নাম্বার দেখো, পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? এই যে গম, গম সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করে কোন দেশ? পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বেশি গম উৎপাদন করে কোন দেশ? রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, গণচীন। মানে গণচীন কোনটা হবে? সবচেয়ে বেশি পরিমাণে তোমার গম উৎপাদনকারী কোন দেশ? কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপাদন করছে? এটা হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। 17 নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে তোমার গণচীন। চীনে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপাদন করা হয়, কারণ চীনের যে ইয়াংসি কিয়াং নদী, হুয়াংহো নদী, এই নদীর অববাহিকায় কিন্তু চীনের কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গম কিন্তু উৎপাদন হচ্ছে। এখন দেখো 18 নম্বর দেখো, বাংলাদেশের শ্রমশক্তি হিসেবে শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা হয় কত সাল থেকে? এই যে শ্রমশক্তিও কিন্তু একটা দেশের সম্পদ, শ্রমশক্তিও একটা দেশের সম্পদ। এই সম্পদ বাংলাদেশ কত সাল থেকে রপ্তানি শুরু করেছে? যে 1973, 74, 75, 76। তাহলে কোনটা হবে? যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1976 সাল থেকে বহির্বিশ্বে শ্রমশক্তি কিন্তু রপ্তানি করা শুরু করেছে। 1976 সালে এই শ্রমিকদেরকে বাইরের দেশে কিন্তু পাঠানো হচ্ছে। দেখো, কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? কার্পাস বয়ন শিল্পে 19 নম্বরে কার্পাস বয়ন শিল্পে শীর্ষ দেশ কোনটি? যে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চীন। কার্পাস বয়ন শিল্পে কোন দেশ সবচেয়ে এগিয়ে রয়েছে? 19 নম্বরে বলো দেখি, 19 নম্বর বলো। 19 নম্বর কার্পাস বয়ন শিল্প। যে কার্পাস বয়ন শিল্প কোন জায়গায় সবচেয়ে বেশি হয়? যে মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে কার্পাস বয়ন শিল্প কিন্তু গড়ে উঠেছে। এইটা হওয়ার জন্য তোমার চীনের জলবায়ুটা সর্বোৎকৃষ্ট, চীনের জলবায়ুটা কিন্তু সর্বোৎকৃষ্ট। তাহলে চীন হচ্ছে কার্পাস বয়ন শিল্পে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শীর্ষস্থানে রয়েছে অবশ্য। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে এটা 1960 সালে কিন্তু এটা গঠিত হয়েছে। এটা গঠিত হয়েছে কারণ মধ্যপ্রাচ্যের যে তেল বলয় দেশগুলো রয়েছে, এই দেশগুলোর একটা সংগঠন। আর এই সংগঠন কোন রাষ্ট্রের মাধ্যমে সৃষ্টি হয়েছে? ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা। কোন দেশ? 20 নম্বর কোন দেশ হবে? যে ওপেক, এই সংগঠনটি কোন দেশের মাধ্যমে হচ্ছে সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে ইরাক। এই যে ইরাক রয়েছে না, ইরাক হচ্ছে, ইরাকের মাধ্যমে কিন্তু এই ওপেক সংগঠনটা সৃষ্টি হয়েছে। ইরাকের মাধ্যমে ওপেক সংগঠনটি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প সবচেয়ে বেশি গড়ে উঠেছে? 21 নম্বরের প্রশ্নের উত্তর আমরা করি। ওকে, তোমাদের সকলের প্রশ্নই কিন্তু অনেক প্রশ্ন সঠিক হচ্ছে, তোমাদের সকলেরই প্রায় প্রশ্ন কিন্তু সঠিক হচ্ছে। আমরা যদি এইভাবে সব প্রশ্নগুলো সলভ করতে পারি, আশা করি কিন্তু আমাদের আগামীকালকে দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু সবার জন্য কিন্তু ভালো হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন তোমরা হচ্ছে 21 নম্বর প্রশ্নের উত্তর করো যে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্পটা বেশি গড়ে উঠেছে? কার্পাস বয়ন, লৌহ ইস্পাত, তৈরি পোশাক শিল্প, নাকি ওষুধ প্রস্তুতিতে? কোনটা হবে? আচ্ছা, এই যে সালমান, তোমরা যারা বলছো যে লৌহ এবং ইস্পাত, যারা বলতেছে যে লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে উঠেছে, কেন? এটা কিন্তু একটু জানতে হবে যে এই যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে এখানে তোমার কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক কয়লা রয়েছে। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কিন্তু উৎকৃষ্ট মানের কয়লা রয়েছে। এই যে উৎকৃষ্ট মানের কয়লা ব্যবহার করে এই যে লৌহ আকরিক থেকে এই লৌহ এবং ইস্পাত শিল্প সৃষ্টি করা হয়েছে। যে লৌহ এবং ইস্পাত শিল্প সৃষ্টি করা বা লৌহ বা ইস্পাতে রূপান্তরিত করার জন্য যে বিদ্যুৎ শক্তির প্রয়োজন পড়ে, তাপ শক্তির প্রয়োজন পড়ে, সেটা কিন্তু এই হ্রদ অঞ্চলের তোমার কার্বন
থেকে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। তার মানে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে তোমার লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে উঠেছে, লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এখন 22 নম্বর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়? এটা কিন্তু সহজ, এটা তো তোমাদের সকলেরই পারা উচিত, কারণ যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা হচ্ছে পাবনা জেলাতে, এটা কিন্তু পাবনা জেলাতে রয়েছে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলাতে কিন্তু রয়েছে। তোমরা কি কেউ পাবনায় আসো? যারা পাবনা যদি কেউ থাকো ক্লাসে বলতে পারো আর কি। এগুলো কাদের বাসগৃহ? এগুলো কাদের বাসগৃহ? এটা হচ্ছে এক্সকিমোদের বাসগৃহ হচ্ছে এগুলো আর কি। এই উদ্দীপকটা একটু দেখো। শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে সে নিচে উন্মুক্ত 3 তলা বিশিষ্ট বিল্ডিং দেখতে পায়, যা মানুষ ও প্রাণীকুল একটি বিশেষ দুর্যোগে সেটা নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে উদ্দীপকের যে বিষয়টা বলা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে একটা 3 তলা বিল্ডিং দেখেছে, এটা কিসের জন্য দেখেছে সেটা একটু দেখি। দেখো, উদ্দীপকে উল্লেখিত উপকূলীয় এলাকা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ কি? এই যে উপকূলীয় অঞ্চলটা যেটা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ এলাকা, এটা হওয়ার কারণ কি? এটা কি? দেখো, পার্শ্ববর্তী সাগরের ফানেল আকৃতি, এইটার কারণে এটা এটা কি যে তোমার দুর্যোগপূর্ণ এলাকা এটা হয়েছে, নাকি ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের কারণে, নাকি সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতা? কোনটা হবে? তোমার এই 24 নম্বরের উত্তর করো, 24 নম্বরের উত্তরটা করো, যে এই 24 নম্বরের উত্তরটা কি হবে? 24 নম্বরের উত্তরটা করো যে উপকূলীয় অঞ্চলে এই যে দুর্যোগপূর্ণ এলাকা হওয়ার কারণ কি? যে এই কারণে, কারণ যে এই যে সাগর রয়েছে, সাগরের ফানেল আকৃতির কারণে এটা একটা দুর্যোগপূর্ণ এলাকা, এবং এটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থান রয়েছে। ক্রান্তীয় অঞ্চল বলতে কি? কর্কটীয় রেখা বরাবর এই অঞ্চলের অবস্থান, যেটা বাংলাদেশের কথা বলা হচ্ছে। সমুদ্র সমতল হতে মাত্র সামান্য উঁচু রয়েছে, সমুদ্র সমতল থেকে সামান্য উঁচু, এই কারণে এটার উত্তর হচ্ছে সবই হবে, মানে সবই কিন্তু এইটা হবে আর কি, সবই এখানে উত্তরটা হবে আর কি। এখন বলো, উদ্দীপকে উল্লেখিত দুর্যোগ নিচের কোনটি? উদ্দীপকে উল্লেখিত দুর্যোগ নিচের কোনটি? উদ্দীপকে উল্লেখিত দুর্যোগ কোনটি? যে কোনটার কারণে এই রকম মানুষের বাসবসতি বা বসবাসের জন্য এই ধরনের বিল্ডিং আসলে করা হয়ে থাকে? কোন দুর্যোগের কারণে এই ধরনের বসতি করা হয়ে থাকে, মানে ঘর তৈরি করা হয়, আশ্রয়স্থল তৈরি করা হয়? এটা মূলত ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই ধরনের খোলা বিল্ডিংগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা এত সময় পর্যন্ত একটা সেটের উত্তর আসলে করলাম, এমসিকিউ উত্তরগুলো করলাম। আমরা এখন অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন যদি দেখি, যে অধ্যায়ভিত্তিক কিছু কোশ্চেন রয়েছে, এই যে অধ্যায়ভিত্তিক কোশ্চেন বা কোনগুলো সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ আর কি, আমাদের কোন প্রশ্নগুলো আমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেইগুলো সম্পর্কে একটু দেখি। যে ভূগোল দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় মানব ভূগোল, এই মানব ভূগোলের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ করে ভারতের যে ভৌগোলিক পরিস্থিতি, যে ভারতের ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আমাদের এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার মতো আর কি। ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল থেকে কিন্তু প্রায় সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দ্বিতীয় অধ্যায়ে দেখো জনমিতিক ট্রানজিশনাল মডেল, এইটা কিন্তু মানে মাস্ট, আমি যদি বলি এটা আমি হচ্ছে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে জনমিতিক ট্রানজিশনাল মডেল এবং এই যে অভিগমন, জনমিতিক ট্রানজিশনাল মডেল এবং অভিগমন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আর কি আমাদের। তারপরে চতুর্থ অধ্যায়ের জন্য দেখো যে কৃষি, চতুর্থ অধ্যায় কি রয়েছে? কৃষি। কৃষিতে সাধারণত এই যে গম, আখ, এইগুলো গুরুত্বপূর্ণ, যে গম এবং আখ, ধান আর কি, ধান, গম, তারপরে চা শিল্প কিছুটা রয়েছে, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে জলবায়ুতে ঋতুভিত্তিক কিছু ফসল উৎপাদন রয়েছে,
বাংলাদেশের জলবায়ুতে কিছু ঋতুভিত্তিক ফসল উৎপাদন রয়েছে, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো, যে তোমার এই যে বাংলাদেশের যে গ্যাস রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কেও কিন্তু আলোচনা করা যেতে পারে। তারপরে মধ্যপ্রাচ্যের যে সংগঠন ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এইটার কিন্তু ভূমিকা রয়েছে। এবং সর্বশেষ যে তোমার লৌহ আকরিক শিল্প রয়েছে, লৌহ এবং আকরিকের যে ব্যবহার, লৌহ আকরিকের ব্যবহার, এইটা থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, যেটা সৃজনশীল আকারে দিয়ে বোঝানো হয়। এবং ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আমরা কোন অংশগুলো সবচেয়ে বেশি পড়ব, যে বাংলাদেশে যে তৈরি পোশাক শিল্প রয়েছে, বাংলাদেশে যে তৈরি পোশাক শিল্প রয়েছে, এই তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি আছে। তার উপরে লৌহ এবং ইস্পাত শিল্পের ব্যবহার এবং অর্থনৈতিক গুরুত্ব, এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় আসে। আমরা যদি কিছু জ্ঞানমূলক প্রশ্ন এগুলো দেখি, যে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে প্রথম থেকে যদি দেখি, যে আমাদের মানব ভূগোলের থেকে আসলে কোন ধরনের প্রশ্নগুলো আসে বা আসতে পারে, এই প্রশ্নগুলো আর কি। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া, এগুলো তো তোমরা সবাই জানো। তবে ভারতে মোট বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়ে থাকে? দেখো 10 ভাগ কিন্তু হয়ে থাকে আর কি। বাংলাদেশের মাঝারি মানে মাঝ বরাবর দিয়ে একটা রেখা অতিক্রম করেছে, এর নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা তোমার কিন্তু 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, যদি কিলোমিটারে দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে 22 নটিক্যাল মাইল। আর বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল, যদি কিলোমিটারে দেওয়া থাকে 322 কিলোমিটার। দেখো, মানব ভূগোলের সংজ্ঞা দাও। দেখো কতগুলো বোর্ড পরীক্ষায় প্রশ্নটা এসেছে, কতগুলো বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে, মানব ভূগোলের সংজ্ঞা দাও। যে এটা কি, যে মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে, মানুষের কর্মকাণ্ড ও গুণাবলীর সাথে ভৌগোলিক পরিবেশের যে মধ্যকার সম্পর্কের প্রকৃতি এবং বিন্যাস নিয়ে যে ভূগোল আলোচনা করে, এটা হচ্ছে মানব ভূগোল। দেখো, এমসিকিউ আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্নের যদি উদাহরণ দিই, এই অধ্যায় থেকে আসবে বা আসতে পারে। সেটা নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়। দেখো, নামীয় অঞ্চলের সীমানা শুধু সুনির্দিষ্ট নয়। এটার উদাহরণটা হচ্ছে কি, যেমন এই যে আমরা মহাদেশের কথা বলি, মহাদেশগুলোর কিন্তু আয়তন কিন্তু সুনির্দিষ্ট নয়, এটা দেশভিত্তিক আয়তন কিন্তু সুনির্দিষ্ট রয়েছে। এটা কিন্তু তোমার নামীয় অঞ্চল কিন্তু বলা হয়ে থাকে আর কি। তারপরে মানব ভূগোলের শাখা হিসেবে অর্থনৈতিক ভূগোলের আলোচনা করো, মানব ভূগোলের শাখা হিসেবে রাজনৈতিক ভূগোল আলোচনা করো। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে। তবে আরেকটা প্রশ্ন, যে নিমিত্তবাদ ধারণার ব্যাখ্যা করো। যে নিমিত্তবাদের ধারণাটা, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, যে নিমিত্তবাদের ধারণাটা আলোচনা করো। নিমিত্তবাদটা কি? নিমিত্তবাদটা হচ্ছে মানুষ হচ্ছে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর তোমার এটাকে আমরা পরিবেশবাদও বলতে পারি। আর প্রকৃতিতে যে সকল সম্ভাবনাগুলো রয়েছে, যে সকল উৎসগুলো রয়েছে, এইগুলো যখন মানুষ ব্যবহার করবে তখন সেটা সম্ভাবনাবাদ। আর এই নিমিত্তবাদ সম্পর্কে কিন্তু ধারণা দিয়েছেন যে হিপোক্রেটিস। ওকে, তারপরে পৃথিবীর সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে। পৃথিবীর সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে, কারণ এই পৃথিবীতে যখন সূর্য উদিত হয় তোমার পূর্ব দিকে, তখন কিন্তু সর্বপ্রথম সূর্যের তাপটা, ভোরবেলা সূর্যের তাপটা জাপানের উপরে পড়ে, এই জন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। রাজনৈতিক অঞ্চল বলতে কি বোঝায়? রাজনৈতিক অঞ্চল বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো যখন আসবে, কোনো ভূখণ্ড যখন রাজনৈতিকভাবে সুসংগঠিত হয় এবং একক রাজনৈতিক সত্তায় স্বাধীন রূপ লাভ করে, তাকে রাজনৈতিক অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে এইগুলো কিন্তু বলা যেতে পারে। আবার বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চল বলা হয় কেন? কারণ বাংলাদেশ মানে তোমার কর্কট ক্রান্তি রেখার মধ্যে পড়ে, এই কারণে বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় অঞ্চল বলা হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত, এবং 88 ডিগ্রি 01 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর কি। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা একটু যদি আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করি, একটু দেখো এমসিকিউর প্রশ্ন।
এখানে এমসিকিউ দেখো যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা চিন্তা ভাবনা কোনটি, যে প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তা ভাবনা কোনটি। এখন দেখো আমি কিছু সময় আগেই পড়ালাম যে কোনটি হবে, যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি, প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত চিন্তা ভাবনা কোনটি। এটা কিন্তু এই দেখো নিমিত্তবাদ। কারণ নিমিত্তবাদটা হচ্ছে এই যে প্রকৃতি দেখো এক এক সময় আমাদের শীত হচ্ছে, গ্রীষ্ম হচ্ছে, কোথাও বরফ পড়ছে, এইগুলো সবই কি প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে না। এগুলো সবই কিন্তু প্রকৃতির মাধ্যমে হচ্ছে, এটা মানুষ হস্তক্ষেপ করতে পারে না। এই কারণে এই যে প্রকৃতির দ্বারা মানুষ যে নিয়ন্ত্রিত হয় এটাকে বলা হয় নিমিত্তবাদ। এটাকে কি বলা হয়? নিমিত্তবাদ। আর 2 নম্বরের উত্তর করো যে ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়ে থাকে। যে এটা মানুষের যে সংস্কৃতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়, তাহলে এটা সাংস্কৃতিক ভূগোল। এটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। দেখো মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদান গঠিত, মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদান নিয়ে গঠিত, যে মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদান নিয়ে গঠিত। এখানে কিন্তু কয়টি উপাদান হবে, মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদান নিয়ে গঠিত হবে, এটা বলো। 3টি উপাদান নিয়ে গঠিত। মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 3টি উপাদান নিয়ে কিন্তু গঠিত। মানব ভূগোলের ক্ষেত্র 3টি উপাদান নিয়ে গঠিত। তারপরে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কোনটি? মানব ভূগোলকের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে ভিদাল ডি লা ব্লাসকে বলা হয়, যে ভিদাল ডি লা ব্লাসকে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের কিন্তু পরীক্ষায় আসে আর কি, সেগুলো আর কি। এই যেমন 10 নম্বর আর কি, 10 নম্বর দেখো, বর্তমান পৃথিবীতে প্রধান কয়টি ডমিনিয়ন রাষ্ট্র রয়েছে। যে বর্তমান পৃথিবীতে প্রধান কয়টি ডমিনিয়ন রাষ্ট্র রয়েছে। এখন ডমিনিয়ন রাষ্ট্রটা কি? দশ নম্বরে যে বর্তমান পৃথিবীতে কয়টি ডমিনিয়ন রাষ্ট্র রয়েছে? 3টি। ডমিনিয়ন রাষ্ট্রকে, যে রাষ্ট্রের ভৌগোলিক সীমানা রয়েছে কিন্তু সার্বভৌমত্ব নাই, এরকম রাষ্ট্র রয়েছে 3টি। এগুলো হচ্ছে ব্রিটিশ রানী কর্তৃক পরিচালিত হয়। যেমন একটা হচ্ছে কানাডা, একটা অস্ট্রেলিয়া, একটা নিউজিল্যান্ড। তাহলে কয়টা রাষ্ট্র? কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই 3টা রাষ্ট্রকে বলা হয় ডমিনিয়ন রাষ্ট্র। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? যে ল্যাটিন আমেরিকার যে দেশ বললে আমরা, যে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, এখানে ব্রাজিলকে শাসন করেছে পর্তুগাল। ব্রাজিলকে শাসন করেছে পর্তুগাল। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপান। তাহলে এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সহজ। দেখছো তোমরা প্র্যাকটিস যেহেতু করেছো, প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু এগুলো সবই সহজ মনে হচ্ছে আর কি। আমরা এখন কিছু সৃজনশীল দেখি, যে আমরা এর 5 নম্বর একটা সৃজনশীল দেখি। আমরা এইগুলো আলোচনা করেছি, আমরা কিন্তু ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা যেহেতু ওয়ান শট একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে সকল বিষয়ে একত্রে নিয়ে আসে আমরা এখানে কিন্তু সাজেশন বা এগুলো নিচ্ছি আর কি। এখন দেখো যে উদ্দীপকের অংশের মধ্যে মানব ভূগোল কাকে বলে। দেখো আমরা সংজ্ঞা পড়লাম না, যে পরীক্ষা প্রশ্ন কিন্তু এই মানব ভূগোল সম্পর্কিত প্রশ্ন মাস্ট আসবে, যে মানব ভূগোল কাকে বলে। তারপরে মানুষ এবং পরিবেশের সম্পর্কিত মানব ভূগোলের যে ধারণা রয়েছে তা ব্যাখ্যা করো। তবে গ নম্বরে যেটা রয়েছে, ক রাষ্ট্রটির কৃষি, শিল্প ও খনিজ এবং বাণিজ্য কতখানি উন্নত সেটা বর্ণনা করতে হবে। ক রাষ্ট্রটা কি? যে এশিয়ার পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। তাহলে দ্বীপ রাষ্ট্র বলতে কোন রাষ্ট্রকে বোঝাচ্ছে? দ্বীপ রাষ্ট্র বলতে এখানে কিন্তু জাপানকে বোঝাচ্ছে। এখন এই যে জাপানের যে কৃষি ব্যবস্থা বলো, শিল্প ব্যবস্থা বলো, জাপান কিন্তু লৌহ এবং আকরিক বা লৌহ এবং ইস্পাত শিল্পের বাইরে কিন্তু তারা রপ্তানি করে থাকে। তাদের খনিজ সম্পদ প্রচুর রয়েছে, এই কারণে তাদের বাণিজ্যও কিন্তু বহির্বিশ্বে তারা কিন্তু একদম নেতৃত্ব স্থানে কিন্তু রয়েছে।
তাহলে আমরা এই প্রশ্নের অংশগুলো কিন্তু বুঝতে পারলাম যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে আর কি। আমরা এখন জনসংখ্যা অধ্যায় থেকে দেখি যে যদি কিছু প্রশ্নগুলো দেখি যে জনসংখ্যা অধ্যায়ে তোমার জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে, জনমিতি কাকে বলে? যেমন জনমিতি কাকে বলে? জনমিতিটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট জনসংখ্যায় বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে যেটা উপস্থাপন করা হয়, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যায় বিভিন্ন দিক পরিমাপ করা হয় তাকে কিন্তু আমরা কি বলবো? যে জনমিতি বলা হয়। যেমন নির্দিষ্ট আকার রয়েছে, জন্মহার, ঘনত্ব, মৃত্যু হার, নারী পুরুষের অনুপাত, বয়স কাঠামো, এগুলো সবই জনমিতিক উপাদান আর কি। জন্মহারের সূত্রটা কি? আমরা কি জন্মহার বা মৃত্যুহারের সূত্রটা কি জানি? যে জন্মহারটা হচ্ছে সচরাচর একটা নির্দিষ্ট সময়ে 1 বছর ধরা হয়ে থাকে। এখানে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে সেই বছরের মধ্যবর্তী সময়ে ওই দেশের মোট জনসংখ্যাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা সেখানে জন্মহার কিন্তু পাবো। অভিগমন কাকে বলে? যে অভিগমনটা হচ্ছে তোমার মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বসতি স্থাপন যখন করবে সেটা হচ্ছে অভিগমন। আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? আন্তর্জাতিক অভিগমনটা হচ্ছে মানুষ যখন এক দেশ হতে অন্য দেশে, এক দেশের রাজনৈতিক ভূখণ্ড পেরিয়ে যখন অন্য দেশে যাবে তখন যে কোনো কারণে, হয় শিক্ষা, চাকরি, জলবায়ু, হয় ধর্মীয় কারণ, যে কোনো কারণে যখন নিজ দেশ থেকে বাইরের দেশে যাবে সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। এই আন্তর্জাতিক অভিগমনের ফলে তোমার দুই দেশের উপরে কিন্তু, উৎস দেশ এবং অভিবাসী দেশ, দুই দেশের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে আর কি। এখন আমরা এটার একটু সৃজনশীল আমরা এমসিকিউ করি, দেখি। দেখো যে জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান কোনটি? এই যে জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান ধরা হয় কোনটিকে? এটার উত্তর করো যে 2 নম্বরে যে জনসংখ্যার জনমিতিক উপাদান হিসেবে কোনটা ধরা হয়? নৃগোষ্ঠীকে ধরা হয়, নাকি বয়স কাঠামো, নাকি ভাষাগত বৈশিষ্ট্য, নাকি মানুষের যে পেশাগত বৈশিষ্ট্য? কোনটাকে জনমিতিক উপাদান হিসেবে সবচেয়ে বেশি ধরা হয়ে থাকে? এখানে কিন্তু বয়স কাঠামো। এই যে জনমিতিক উপাদানের একটা অংশ হচ্ছে বয়স কাঠামো। বয়স কাঠামো কিরকম? যে এইভাবে কিন্তু নারী পুরুষের যে হিসাব করা হয়, যে নারী পুরুষের যে বয়স কাঠামো রয়েছে, এই বয়স কাঠামো কিন্তু জনমিতিক উপাদানের, কিন্তু বয়স কাঠামোর মধ্যে কিন্তু জনসংখ্যার এই জনমিতিক উপাদান হিসাব করা হয়ে থাকে। দেখো বাংলাদেশে প্রথম কখন আদমশুমারি হয়? যে বাংলাদেশে প্রথম কখন আদমশুমারি হয়েছে? বলো, বাংলাদেশে প্রথম কখন আদমশুমারি হয়েছে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে কখন? আদমশুমারিকে জানো? এই পর্যন্ত বাংলাদেশে মোট 6 বার আদমশুমারি হয়েছে। কতবার আদমশুমারি হয়েছে? মোট 6 বার। মানে কি প্রতি 10 বছর পর পর এই আদমশুমারিগুলো করা হয়ে থাকে। প্রথম হয়েছে 1973 সালে বাংলাদেশে। 1973 সালে সর্বপ্রথম কিন্তু এই আদমশুমারি হয়েছে। দেখো একটা উদ্দীপক এখানে, উদ্দীপকটা খেয়াল করো যে মিনা ও রাজু গ্রাম থেকে শহরে আসলে, দেখো গ্রাম থেকে শহরে আসলে মিনা উচ্চতর লেখাপড়া করার জন্য ঢাকায় বসবাস শুরু করে এবং তার ভাই রাজু চাকরির সন্ধানে সে লন্ডনে যায়। তাহলে দেখো দুইজন দুই জায়গায় কিন্তু গেল, দুইজন দুই জায়গায় কিন্তু ভ্রমণ করলো। একজন ঢাকায় আসলো এবং একজন লন্ডনে আসলো, একজন ঢাকায় এবং একজন লন্ডনে আসলো। তার মানে এই যে রাজুর অভিগমনটি কোন ধরনের অভিগমন? রাজু কোথায় গিয়েছে? লন্ডনে গিয়েছে। রাজু যেহেতু বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে তাহলে এই অভিগমনটা হচ্ছে কোন ধরনের হবে? আন্তর্জাতিক অভিগমন। এটা কোন ধরনের অভিগমন হবে? আন্তর্জাতিক অভিগমন কিন্তু হবে। তারপরে 7 নম্বরে দেখো যে
মিনা ও রাজুর শহরে চলে আসার ফলাফল কি? যে উৎসস্থলে জনসংখ্যা কমে যাবে। তাহলে এই যে তারা গ্রাম থেকে যে শহরে আসলো, গ্রাম থেকে যে শহরে আসলো, তাহলে কি হবে? তার উৎসস্থলে জনসংখ্যা কিন্তু কমে যাবে। তারপরে কি? গন্তব্যস্থলে জনসংখ্যা পরিবর্তন হবে। তারপরে উৎসস্থলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। কোনটা হবে? উৎসস্থল মানে যেই দেশ থেকে এসেছে সেটা হচ্ছে উৎসস্থল। এর মানে উৎসস্থলে জনসংখ্যা কমে যাবে এবং গন্তব্যে যেখানে যাচ্ছে সেখানে জনসংখ্যা কিন্তু পরিবর্তন ঘটবে। তার মানে ক হবে। তার মানে কি হবে? যে ক উত্তর হবে এখানে। এখন আন্তর্জাতিক অভিগমনের ফলে কি হবে? আন্তর্জাতিক অভিগমনের ফলে কি হতে পারে? আন্তর্জাতিক অভিগমনের ফলে কি হতে পারে? দেখো, অধিক উপার্জনের সুযোগ হতে পারে। আমরা যখন বাইরের দেশে যাই তখন কিন্তু অধিক উপার্জনের একটা সুযোগ থাকে, তারপরে অধিক ভোগের ইচ্ছা থাকে, তারপরে সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা হয়। কোনটা হবে? যে এটা কোনটা হতে পারে? 8 নম্বরের এটা উত্তর করো যে এখানে কি হতে পারে। আমরা যখন বাইরের দেশে যাব তখন আমার সবই কিন্তু হচ্ছে, তাই না? এই যে অধিক উপার্জন করতে পারছি, অধিক ভোগ আমরা করতে পারছি, আবার আমাদের সামাজিক নিশ্চয়তাও কিন্তু হচ্ছে, নিরাপত্তার নিশ্চয়তাও হচ্ছে। তার মানে এখানে সবই হবে, সবগুলো কিন্তু এই আন্তর্জাতিক অভিগমনের কিছু কারণ আর কি। যে জনমিতিক ট্রানজিশনাল মডেল, দেখো জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়? যে জনমিতিক ট্রানজিশনাল মডেল, যে ওয়ারেন থমসন তিনি জনমিতিক যে ট্রানজিশনাল মডেল দিয়েছিলেন কত সালে? এটা কিন্তু 1929 সালে। যে 1929 সালে কিন্তু ওয়ারেন থমসন তিনি কিন্তু এই জনমিতিক ট্রানজিশনাল মডেলের বৈশিষ্ট্য কিন্তু আমাদের সামনে দিয়েছিলেন। এখন এইটা বলো যে জনমিতিক ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় স্তরে কোন বৈশিষ্ট্য থাকে? এই যে জনমিতিক ট্রানজিশনাল মডেল দেওয়া হয়েছে, এই মডেলে দ্বিতীয় নম্বর স্তরে কোনটা থাকে? যে জনমিতিক ট্রানজিশনাল মডেলে যখন শিল্পায়ন শুরু হয়, যে প্রাক শিল্পায়ন প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে শিল্পায়ন শুরু হলো, এর ফলে কি হয়? যে তোমার প্রথমে হচ্ছে উচ্চ জন্মহার ছিল, তারপরে উচ্চ মৃত্যুহার থাকে, তারপরে আস্তে আস্তে কি হয়? যে উচ্চ জন্মহার এবং মৃত্যুহার কিন্তু কমতে থাকে। উচ্চ জন্মহার এবং মৃত্যুহার কিন্তু আস্তে আস্তে তখন কমা শুরু করে, কমতে থাকে আর কি। এটার উত্তর করো যে বাংলাদেশের এই যে বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশের এই স্থানে যে ক রয়েছে মানে ঢাকা জেলাকে নির্দেশ করছে, এই ঢাকা জেলাকে নির্দেশ করছে। এখন এই জেলাটা কোন ধরনের হবে? যে নিবিড় বসতি, নিবিড়, অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, নাকি নাতি বিরল, কোন ধরনের বসতি হবে? যে 20-এর উত্তর কি হবে? যে এই ঢাকা জেলাকে যে বসতি স্থাপন করা হয়েছে কোন ধরনের বসতি হতে পারে? ঢাকা জেলা কিন্তু অতি নিবিড়, কারণ নিবিড় বসতি হওয়ার জন্য যেখানে প্রায় 2000 জন লোকের বেশি থাকবে, কিন্তু ঢাকা জেলাতে কতজন মানুষ বসবাস করে? প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 4000-এরও বেশি মানুষ বসবাস করে। এজন্য ঢাকা হচ্ছে অতি নিবিড় জন অধ্যুষিত অঞ্চল। দেখো, বাংলাদেশে কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বাস করে? বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বাস করে? বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বাস করে? দেখো, বাংলাদেশের চাকমা, গারো, মারমা এরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে থাকে, তবে গারোটা হচ্ছে ময়মনসিংহে থাকে। আর এই চাকমা, মারমা এরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে থাকে। কিন্তু সাঁওতাল এটা কিন্তু কিশোর তোমার হচ্ছে রাজশাহী জেলাতে থাকে, রাজশাহী জেলাতে সাঁওতালরা থাকে। দেখো, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? যে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়?
কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, যে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, সরি, আর তারপরে কাম্য জনসংখ্যা বলতে বোঝায় যে তোমার একটা দেশে যে পরিমাণে সম্পদ রয়েছে, ঠিক এই সম্পদের জন্য যে কতজন মানুষ দরকার বা যতজন মানুষ থাকা প্রয়োজন, সেটা কিন্তু কাম্য জনসংখ্যা বলা হয়। এখন বলছে কাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু কোন ধরনের স্তর লাগবে, মাথাপিছু কোন ধরনের আয়ের স্তর জনসংখ্যাকে বোঝানো হবে, যে মাথাপিছু আয়ের স্তর কিন্তু কত হবে, যে সর্বোচ্চ হতে হবে, মাথাপিছু আয়ের স্তর সর্বোচ্চ হতে হবে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের যদি সৃজনশীল প্রশ্নগুলো দেখি, ফারিয়া অর্পা বলছে তোমাদের আগামীকাল থেকে ইসলামের ইতিহাসের ক্লাস হবে। আগামীকাল থেকে ইসলামের ক্লাস হবে, ইসলামের ইতিহাস ক্লাস হবে। এখন এই যে প্রশ্নগুলো দেখো, এখানে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, কবলি বললাম জনসংখ্যার বন্টনের উপর জলবায়ুর প্রভাব রয়েছে। জনসংখ্যা বন্টনের উপর জলবায়ুর কিন্তু প্রভাব রয়েছে, কারণ জলবায়ু যে এই স্থানে তোমার নাতিশীতোষ্ণ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা মানে মানুষ বসবাস করে। যেখানে তোমার চরমভাবাপন্ন জলবায়ু, সেই স্থানে মানুষ বেশি বসবাস করতে পারে না। এখন উদ্দীপকে ক অঞ্চলের জনসংখ্যার ঘনত্বর প্রকৃতি কেমন। ক দেখো, ক অঞ্চল কোথায়, যে রাজশাহী অঞ্চলের দিকে, যে রাজশাহী অঞ্চলের দিকে জনসংখ্যার ঘনত্বের বন্টনের কথা বলা হচ্ছে। এটা কেন বলা হচ্ছে, কারণ রাজশাহী অঞ্চলে কিন্তু শিক্ষা, কৃষি সবকিছু কিন্তু উন্নত। এই কারণে এই স্থানে শিল্প ব্যবস্থার মধ্যে যে পরিমাণে অতি নিবিড় হয়, রাজশাহী অঞ্চলে তেমন হয় না। কিন্তু রাজশাহী অঞ্চলে মানুষ হচ্ছে নিবিড় বসতির মতো রয়েছে আর কি। দেখো আমরা যদি এই 8 নম্বর প্রশ্ন একটা আবার উত্তর করি, গর অংশে উদ্দীপকে উল্লেখিত ক স্থানে জনসংখ্যার ঘনত্ব কেমন। দেখো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা বা পর্বতময়, মানে রাঙামাটি জেলার কথা বলতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি, রাঙামাটি না? এই রাঙামাটিতে জনসংখ্যা কেমন, কারণ রাঙামাটিতে কিন্তু অধিক লোক নাই, কারণ সেই স্থানে কিন্তু রাঙামাটিতে কিন্তু তোমার পার্বত্য অঞ্চলে মানুষ কিন্তু শুধু বসতি করতে পারে, শিল্প মানে তার ব্যবসা বাণিজ্য এইগুলো কিন্তু সুযোগ সুবিধা কম, এই কারণে কিন্তু রাঙামাটিতে লোক সংখ্যা কম আর কি। এটা হচ্ছে বিরল বসতি অঞ্চল আর কি রাঙামাটি। এখন আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসলাম, কৃষি। আমরা মানে খুবই তাড়াতাড়ি বা অতি তাড়াতাড়ি শেষ করব আর কি, কারণ আমাদের ক্লাস শেষ করে আমাদের কিন্তু আবার পড়াশোনাও তো রয়েছে। আমরা অতি তাড়াতাড়ি ক্লাসগুলো কিন্তু শেষ করে দিব, তোমরা ওয়েট করো। আমি যেগুলো তোমাদেরকে সাজেশন দিচ্ছি তোমরা এগুলো পড়াশোনা করো, আশা করি তোমরা এখান থেকে কোশ্চেনগুলো পাবে। এগ্রিকালচার কোন শব্দ, দেখো এগ্রিকালচার হচ্ছে ল্যাটিন শব্দ, যে এগ্রিকালচারা থেকে কিন্তু এসেছে ল্যাটিন শব্দ। দোআঁশ মাটি কোন কোন অঞ্চলে মানে কোন ফসলে আর কি অন্তর্ভুক্ত আর কি, এটা ভুল আছে আর কি। বিশ্বের সবচেয়ে কম ধান উৎপন্ন হয় কোন দেশে, জাপানে আর কি। ওরিজাসাটি বা ধানেরই, এটা লাগবে না। কৃষির সংজ্ঞা অনেক সময় করা হয় যে ভূমি কর্ষণের মাধ্যমে, ভূমি কর্ষণের করার বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কিন্তু কৃষি বলা হয়ে থাকে। দেখো এটা দেখো যে তোমার গম একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, আবার গমকে তোমার শীতকালীন ফসলও বলা যেতে পারে, কারণ শীত প্রধান অঞ্চলে কিন্তু গম হয়ে থাকে। নাতিশীতোষ্ণ যেখানে তোমার না শীত না গরম এমন পরিস্থিতি, তাকে সেই স্থানে কিন্তু তোমার গম সবচেয়ে ভালো হয় আর কি। এখন গম তোমার শীতকালীন এবং বসন্তকালীন সব ধরনের গমে কিন্তু উৎপাদন হয়ে থাকে। বাগিচা কৃষি কাকে বলে, দেখো বাগিচা কৃষিটা হচ্ছে বাণিজ্যিক প্রয়োজনে বড় বড় বাগিচা তৈরি করে যে কৃষিকার্য করা হয়, তাহলে বাণিজ্যিক উপায়ে কিছু কিছু ফসল উৎপাদন আছে যেটা বাণিজ্যিক উপায়ে করা হয়ে থাকে, তাকে বলা হয় বাগিচা কৃষি আর কি। এই যে হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয়, হুনান প্রদেশকে পৃথিবীর
চালের আধার বলা হয়। এটা কেন? কারণ এই যে চীনের ইয়াংসি কিয়াং নদীর অববাহিকায় যে এত পরিমাণে ধান উৎপাদন হয়, যেটাকে ধানের আধার বা গোলা কিন্তু বলা হয়ে থাকে। এটা কেন? কারণ চীনে এই যে তোমার পলি মাটি সবচেয়ে বেশি, পলিবাহিত মাটি কিন্তু সবচেয়ে বেশি। এই কারণে চীনের এই হুনান প্রদেশকে ধানের আধার বা গোলা বলা হয়ে থাকে। প্রগাঢ় বা নিবিড় কৃষি বলা হয় কোনটাকে? যে যে কৃষিতে সর্বাধিক উৎপাদনযোগ্য, কি উৎপাদন সক্ষম করা হয়, যে বা ভূমিকে সর্বাধিক উৎপাদনে সক্ষম করে গড়ে তোলা হয় যে ভূমিকে, তাকে কিন্তু প্রগাঢ় বা নিবিড় কৃষি নিবিড় কৃষি কিন্তু বলা হয়ে থাকে। আমরা কিছু এখন সৃজনশীল প্রশ্ন করব, উত্তর করি। দেখো, বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি? যে এক জায়গায় বসতি গড়ে উঠবে, এই বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি? এটা কিন্তু জলবায়ু, কারণ জলবায়ুর উপরেই বসতি গড়ে ওঠে আর কি। কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? দেখো, কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি এটা বলো। কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামকগুলো কোনটি? আমি সব ক্লাস নিই না, আমি শুধু এখানে তোমাদের ভূগোল ক্লাস নিই, আর আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, তারা সেই ক্লাসগুলো নিবে। তো যখন যে ক্লাস যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার আগে সেই টিচার কিন্তু এইভাবে ম্যারাথন ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে নিবে আর কি। ঠিক আছে? দেখো, একটা জলবায়ু। এখন এই 2 নম্বর প্রশ্নের উত্তর করো যে কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামকগুলো কোনটি? কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? জনসংখ্যা, পরিবহন, সরকারের নীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, কোনটা হবে কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক? এটা কিন্তু পরিবহন। পরিবহন কেন হলো? কারণ তোমার এই যে অর্থনীতি, যে তুমি যে ফসল উৎপাদন করবা, এটা তো তোমাকে বিক্রি করতে হবে, পরিবহনের জন্য সুযোগ সুবিধা থাকতে হবে, এটা পরিবহন। আখ কোন অঞ্চলে ফসল? আখ মানে এই যে আমরা কি যে কুশর বলি আর কি খাঁটি বাংলায়, আখ এটা হচ্ছে কোন অঞ্চলের ফসল আর কি, মানে যেটাকে চিনি যেখান থেকে উৎপাদন হয়, এই আখ কোন অঞ্চলের ফসল? আখটা হচ্ছে কোন অঞ্চলের ফসল? আখ কোন অঞ্চলের ফসল? আখটা হচ্ছে উষ্ণমণ্ডলের ফসল। আখ কোন অঞ্চলের ফসল? উষ্ণমণ্ডলের ফসল। কৃষিকাজ হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ। কৃষিকাজ এগ্রিকালচার ল্যাটিন শব্দ, বিশ্বের জনপ্রিয় পানীয়, চাষের অনুকূল তাপমাত্রা বা বলতে পারো। দেখো, বিশ্বের জনপ্রিয় পানীয়টি মানে চা, এর অনুকূল কি, যে অনুকূল পরিবেশ কোনটি? যে এখানে চা চাষের জন্য আমাদের কি লাগে? যে ঢালযুক্ত উঁচু ভূমি লাগে। চা চাষের জন্য আমাদের ঢালযুক্ত উঁচু ভূমির প্রয়োজন হয়। চা চাষের জন্য ঢালযুক্ত উঁচু ভূমির কিন্তু প্রয়োজন হয়। দেখো, এই যে আমরা উদ্দীপক একটু দেখি। দেখো, এখন উদ্দীপকে বলছে যে কাটারি ভোগ বাংলাদেশের কোন অঞ্চলের বিখ্যাত ধান? কাটারি ভোগ, এখন বলো কাটারি ভোগ কোন অঞ্চলে এটা হচ্ছে বিখ্যাত আর কি। কাটারি ভোগ ধান কোন অঞ্চলে হয়ে থাকে? কাটারি ভোগ ধান কোন অঞ্চলে এটা উৎপাদন হয়ে থাকে? যে বলো বাংলাদেশের উৎকৃষ্ট ধান কোন অঞ্চলে হয়ে থাকে? এটা কিন্তু দিনাজপুরের চাল বা এই কাটারি ভোগ হচ্ছে দিনাজপুরে হয়ে থাকে। পৃথিবীর প্রধান খাদ্য দেশ কোনটি? যে পৃথিবীর প্রধান খাদ্য দেশ কোনটি? এখন এটা বলো, যে এইটা দেখবে একটু কনফিউজড হয়ে যাবা যে এটা গম হবে নাকি ধান হবে।
গম নাকি ধান, এই দুইটার ভিতরে কিন্তু হবে। এখন দেখি তোমরা এটা কি কোনটা হয়, যে পৃথিবীর প্রধান খাদ্যশস্য কোনটি, পৃথিবীর তে প্রধান খাদ্যশস্য কোনটি? এটা কি হবে, যে এইটা কিন্তু হচ্ছে গম হবে, কারণ গম হচ্ছে দানাদার শস্য। জাস্ট এশিয়া মহাদেশের মানুষ এরা সবচেয়ে বেশি মানে ভাত খেয়ে বেঁচে থাকে, এর জন্য এখানে ধান উৎপাদন হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে প্রধান হচ্ছে গম, পৃথিবীতে প্রধান হচ্ছে গম হবে আর কি। আমরা একটু সৃজনশীল দেখি অধ্যায়ের। এই অধ্যায়ের আমরা একটু সৃজনশীল দেখি। দেখো, একটি খাদ্যশস্য যা উত্তর আমেরিকার পেরি অঞ্চলে প্রচুর পরিমাণে কি হয়, উৎপাদিত হয়, তাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। তাহলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এরকম একটা ফসল কি, যে গম। কারণ গম হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে কিন্তু উৎপাদন হয়ে থাকে। গম বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা উত্তর দিকে যাই, যে ইউরোপ বলো, তারপরে আমেরিকা বলো, দক্ষিণ আমেরিকা বলো, এই সকল অঞ্চলে প্রধান খাদ্যশস্য কিন্তু গম। মানে গম থেকেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করা হয়ে থাকে। ব্যাপক কৃষি কাকে বলে? দেখো, ব্যাপক কৃষি বা নিবিড় কৃষি, যে ব্যাপক বা নিবিড় কৃষিটা কি, যে যখন কোনো ভূমিতে যে সবটুকু মানে ফসল উৎপাদন করার জন্য যতটুকু পরিমাণে একটা ভূমি থেকে ফসল উৎপাদন করা যায়। স্যার আপনি এত লেট করেন কেন? আমি লেট করি কি, যে কথা বলার সময় নাকি অন্য কিছু আর কি? সবাই একরকম তো কথা বলতে পারে না ভাই, আমি হয়তো বা আস্তে আস্তে কথা বলি। আমি তো রকেট না, যে রকেটের মতো রকেটের গতিতে আগায় যাব। মানে এতগুলো বিষয় যে তোমরা মনে করতেছো 1 মিনিটে শেষ হয়ে যাক, সম্ভব? আমি আসলে যতটা পারতেছি যে দ্রুত আগানোর চেষ্টা করতেছি। অনেক প্রশ্ন আমি স্কিপ করতেছি যাতে তোমাদের মানে তাড়াতাড়ি আর কি শেষ করা সম্ভব হয়, ঠিক আছে? তবে টেনশন নিও না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? বাংলাদেশে এত পরিমাণে পাট উৎপাদন হয় যে এই পাট কি করা হয়, যে আবার রপ্তানি করা হয়। পাট রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এজন্য, এবং পাট দেখতে কিন্তু সোনালী কালার আর কি, এই কারণে কিন্তু সোনালী আঁশ বলা হয় পাটকে। তারপরে যে পেরি অঞ্চল, পৃথিবীর রুটি ঝুড়িকে পেরি অঞ্চল বলা হয়, এটার ইঙ্গিতটা হচ্ছে বিশ্ব বাণিজ্যের দেশ দুটির ভূমিকা। শস্যটি উৎপাদনের অনুকূল ভৌগোলিক, মানে কি, যে গম উৎপাদনের জন্য যে অনুকূল তোমার জলবায়ু রয়েছে, এবং এই যে তোমার হচ্ছে কোন দেশ, চীন হচ্ছে শস্যটির প্রধান উৎপাদনকারী দেশ গম। এই গমের যে বিশ্ব বাণিজ্য বা এগুলোর হওয়ার কারণ কি? কারণ এই যে তোমার যে জলবায়ু, এই জলবায়ুতে নাতিশীতোষ্ণ জলবায়ুতে কিন্তু গম সবচেয়ে বেশি হয়, শীত প্রধান এবং বসন্তকালীন। এই গমগুলো কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয়, এবং বহির্বিশ্বে তোমার গমকে কিন্তু একটা আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ যে দেশে গম বেশি রয়েছে সে দেশে খাদ্যশস্যও কিন্তু বেশি রয়েছে, এই হিসেবে আর কি। আমরা একটু এই চিত্রটা একটু দেখি। তোমরা এই চিত্রটা লক্ষ্য করো, এখানে দুইটা অংশ রয়েছে, এখানে হচ্ছে ক একটা অংশ, এটা হচ্ছে খ একটা অংশ, মানে উত্তর আমেরিকার কথা বলা হচ্ছে, এবং এখানে কিন্তু তোমার রয়েছে কি, চীন।
এখানে কি রয়েছে? চীনে রয়েছে। এবং বলছে কি বাড়ি এর পূর্ণরূপ কি? বাড়ি এর পূর্ণরূপ কি? বাড়ি হচ্ছে বাংলাদেশ ঠিক এটা কি বাড়ি এর পূর্ণরূপ কি? যে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর কি। কারণ কৃষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর অবদান কি? দেখো এই যে প্রত্যেক বছর যে ধানের যে উন্নত জাত, প্রত্যেক বছর যে ধানের যে উন্নত জাত উদ্ভাবন করা হয় সেটা কিন্তু এই ধান গবেষণা ইনস্টিটিউট থেকে কিন্তু করা হয়ে থাকে, যাতে খরা সহিষ্ণু ধান উৎপাদন করা, তারপরে তোমার বন্যা সহিষ্ণু ধান উৎপাদন করা, এইগুলো কিন্তু সবই হচ্ছে এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে কিন্তু করা হয়ে থাকে, বিশেষ করে ধানের ক্ষেত্রে আর কি। দেখো মানচিত্রে চিহ্নিত 2টি অঞ্চলে বহুল উৎপাদিত ফসলটি চাষের অনুকূল প্রাকৃতিক নিয়ামক। আমাদের অবশ্যই এই যে অনুকূল প্রাকৃতিক নিয়ামকগুলো কিন্তু আলোচনা করা হয়ে থাকে। দেখুন এই যে কানাডা পেরি অঞ্চলে গম চাষ হয়ে থাকে, ঠিক এই যে চীনেও কিন্তু একইভাবে কি উৎপাদন হয়ে থাকে? ধান উৎপাদন হয়ে থাকে। এই যে ধান এবং গম উৎপাদনের তোমার ভৌগোলিক নিয়ামকগুলো কিন্তু এখানে আলোচনা করা লাগবে আর কি। তারপরে এই যে হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয় কেন? কারণ প্রচুর পরিমাণে উৎপাদন হয় এই কারণে। অনেকগুলো কোশ্চিন আমরা পঞ্চম অধ্যায়ে একটু দেখি, আমরা তাড়াতাড়ি শেষ করব। এ প্লাস্টিকের শয়তান ভাই বকাবকি করে না। তোমরা না কালকে পরীক্ষা দিবা, আজকে বকাবকি করতেছো ভাই। বকাবকি করে না, ও তো ক্লাস থেকে চলে যাবে। তুমি যদি ওরে বকাবকি দাও ও তো ক্লাস থেকে চলে যাবে, তখন কি হবে? এখন দেখো যে এটা দেখো যে আমরা পঞ্চম অধ্যায় দেখি খনিজ এবং শক্তি সম্পদে দেখো যে খনিজ এবং শক্তি সম্পদের এই অংশের মধ্যে খনিজ সম্পদকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? দেখো 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ধাতব খনিজ এবং একটা হচ্ছে অধাতব খনিজ আর কি। বর্তমানে কোন দেশে লৌহ আকরিক উৎপাদনে শীর্ষ রয়েছে? চীন। কৃষ্ণ সীসা আছে গ্রাফাইট। যদি বলা হয় কৃষ্ণ সীসা কি, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কৃষ্ণ সীসা। বিশ্বের তেল উৎপাদনে কোরিয়া কততম অবস্থানে রয়েছে? এটা ভুল, 4 নম্বর দরকার নাই। কোন খনিজ পদার্থকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? যে কোন খনিজ পদার্থকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? যে কয়লাকে হচ্ছে তোমার ব্ল্যাক ডায়মন্ড হিসেবে অভিহিত করা হয়। দেখো বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। যে তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, এবং বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস আবিষ্কৃত হয় বা প্রথম হয় সেটা হচ্ছে হরিপুর। যে তোমার হরিপুর আর কি, এটা গ্যাস ক্ষেত্র আর কি প্রথম। এই যে কানাডা ভিত্তিক একটা তেল গ্যাস কোম্পানি, দেখো কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি একটা নাইকো আছে, বাংলাদেশেও কিন্তু আছে। কিন্তু তোমার হচ্ছে এই যে তেলের যে একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওপেক আর কি। এটা কিন্তু বহির্বিশ্বে কিন্তু প্রচলিত রয়েছে। শক্তি সম্পদ কাকে বলে? যেই সম্পদ ব্যবহার করে শক্তি উৎপাদন করা হয়ে থাকে তাকে কিন্তু আমরা শক্তি সম্পদ বলে থাকি। আর পৃথিবীর কোন দেশে সর্বাধিক কয়লা উৎপাদন করা হয়? পৃথিবীর কোন দেশে সর্বাধিক তোমার হচ্ছে কয়লা উৎপাদন করা হয়? পৃথিবীর কোন দেশে সর্বাধিক কয়লা উৎপাদন করা হয়ে থাকে? যে চীনে কিন্তু সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয়ে থাকে। বিশ্বের প্রধান লৌহ এবং ইস্পাত শিল্প উৎপাদনকারী দেশ কোনটি? চীনে। কিন্তু ওপেক, দেখো ওপেকের পূর্ণরূপ কি? যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ কত? এখানে প্রায় তোমার 90 থেকে 95%। যে 90 থেকে 95% কিন্তু অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ থাকে। আচ্ছা তোমরা একটু ক্লাসে মনোযোগী হও। যে অন্য সময় লাইভে একটু মজা করলে অসুবিধা নাই, কিন্তু বিষয়টা যেহেতু কালকে তোমাদের এক্সাম রয়েছে আর সেই এক্সামের জন্য পড়াশোনা করতেছি, এখন যদি আমরা
বেশি মানে সিরিয়াস বেশি হওয়াও ঠিক না, আবার সিরিয়াস একদম গা ভাসানো দিয়েও ঠিক না। এতে কিন্তু নিজের ক্ষতি নিজেরই হবে। ধরো আমি ক্লাস নিয়ে তো এখন শেষ হয়ে যাবে, তারপরে আর একটা সাবজেক্ট আসবে, এইভাবে দেখবো যে দিন চলে গেছে কিন্তু তোমার পরীক্ষা ভালো হয় নাই। কিন্তু একটা সময় মনে হবে যে না, চাইলেই কিন্তু আমি ভালো কিছু করতে পারতাম। তুমি যদি চাও, এই এখনো সময় আছে, যদি তোমার হাতে 10 মিনিট সময় থাকে, এই 10 মিনিটে চাইলেও কিন্তু ভালো কিছু করা সম্ভব যদি আমরা সেরকম ভাবি। আর যদি না চাই তাহলে হাজারটা মানুষ বা হাজার কিছু বলেও কিন্তু তাকে কিছু করা যাবে না। এই জন্য আসলে তোমরা যদি চাও ভালো কিছু করার জন্য এই মানে সময়টুকু ব্যবহার করো। তোমার যে মূল্যবান সময়টুকু দিয়ে তুমি ক্লাস করছো, এই ক্লাসটুকু মানে দিয়ে একটু মানে কি করবা, যে নিজেকে একটু পুশ আপ করে নাও, যে যাতে কালকে ভালো করো বা প্রত্যেকটা পরীক্ষা কয়দিন আছে, পরীক্ষা ভালো করে দাও, দেখবা যে রেজাল্ট ভালো আসলে তোমার নিজের জন্যও কিন্তু ভালো লাগবে আর কি। ঠিক আছে, ওকে। অনুধাবনমূলক প্রশ্ন দেখি আমরা। দেখো, খনিজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। কারণ খনিজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে এজন্যই ভূমিকা রাখে যে খনিজ সম্পদ না থাকলে কোনো দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। কারণ প্রাকৃতিক সম্পদ যখনই থাকবে, একটা দেশ কিন্তু দেশের সকল চাহিদা কিন্তু পূর্ণ করে এগুলো আরও বাইরের দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। ওকে, আমরা এখন এমসিকিউতে চলে যাব। এটা দেখো যে বিশ্বের শীর্ষ তরল শক্তি উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের শীর্ষ তরল শক্তি উৎপাদনকারী দেশ কোনটি? এটা তোমরা পড়তে পারো, তোমরা ক্লাস শেষ হলে আমরা ক্লাস নোটটা, কেমন আছেন স্যার? হ্যাঁ, তোমরা হচ্ছে এইটা আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা নোটগুলো গ্রুপে দিয়ে দিব, দেন তোমরা এগুলো আবার একটু স্টাডি করবা, তারপরে কিন্তু ক্লাসে যাবা। কারণ একটু স্টাডি করে গেলে কি হবে, যে পুরো বিষয়টা আবার ধারণা হয়ে যাবে। শোনো, আমি বলি যে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, এই যে ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পুরাতন বই এলাও না। ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পুরাতন বই এলাও না, কারণ পুরাতন বইতে অনেক ইনফরমেশন ভুল থাকে। কারণ এই দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার এই যে প্রত্যেক বছর ডাটাটা চেঞ্জ হয়ে যায়, যে এই যে তুমি ডেটা ব্যবহার করবা এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো, বিশ্বে শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? তরল শক্তি কোনটা? যে তোমার যে খনিজ তেল, এটা উৎপাদন করে কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে তোমার এই যে তরল শক্তি সম্পদ কিন্তু উৎপাদনকারী দেশ। দেখো, বলছে ধূসর বর্ণের এক ধরনের অধাতব খনিজ যা কয়লার একটি রূপভেদ। তারপরে কি, পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহার করা হয় উক্ত খনিজে। এখন এটা কোনটা? উদ্দীপকে ইঙ্গিতকৃত এই খনিজটি উৎপাদনের বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি? মানে কি শীর্ষস্থানীয় দেশ কোনটি? গ্রাফাইট উৎপাদন করে কোন দেশ? বলো কোনটি? যে এটা কোন দেশ হবে, এখানে কোন দেশটা হবে? এটা হচ্ছে ক, চীন। চীন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এইটা হচ্ছে উৎপাদন করে আর কি। আর উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে? দেখো, বৈদ্যুতিক শিল্পে জ্বালানি হিসেবে, পিচ্ছিল কারক পদার্থ হিসেবে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। কারণ এই যে তোমার গ্রাফাইটের যে অংশটা, এটা কিন্তু তোমার বৈদ্যুতিক শিল্পে ব্যবহার করা হয় এবং পিচ্ছিল কারক পদার্থে ব্যবহার করা হয়। এটা কখনো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জ্বালানি হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যায় না। দেখো, গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি? গ্রাফাইট উৎপাদন করে কোন দেশ? গ্রাফাইট উৎপাদন করে এখানে কিন্তু ভারত হচ্ছে গ্রাফাইট উৎপাদন করে, কিন্তু এককভাবে তোমার বিশ্বে কৃত্রিমভাবে যে গ্রাফাইট উৎপাদন করে কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে গ্রাফাইট উৎপাদনকারী দেশ কৃত্রিমভাবে, আর ভারত হচ্ছে গ্রাফাইট উৎপাদন করতে পারে। দেখো, বিশ্বের প্রধান জ্বালানি শক্তির উৎস হিসেবে তুমি নিচের কোনটাকে মনে করো? বিশ্বের প্রধান জ্বালানি শক্তির উৎস হিসেবে তুমি কোনটাকে মনে করতে পারো? যে বায়োগ্যাস,
ফসিল ফয়েল সৌরশক্তি কাঠ কোনটা? এই যে বিশ্বের জ্বালানি শক্তির হিসেবে যে ফসিল ফয়েল বলতে আমাদের যে তোমার খনিজ তেল রয়েছে আর কি, এটাকে কিন্তু বোঝানো হচ্ছে। হ্যাঁ, কারেন্ট ডেটা তুমি ব্যবহার করবে আর কি, কারণ ইনফরমেশনগুলো তোমার বিশেষ করে তোমার প্রথম পত্রের প্রাকৃতিক অংশ তো প্রাকৃতিক ভূগোলের এগুলো পরিবর্তন হয় না, কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো কিন্তু পরিবর্তন হয় আর কি। কয়লা মূলত কিসের উপাদান? কয়লা কিসের উপাদান? কয়লা কিসের উপাদান? কয়লা এটা কোনটা, গ্রাফাইট নাকি কয়লা? এই তোমার হচ্ছে কার্বনের উপাদান। কয়লা মূলত হচ্ছে তোমার কার্বনের উপাদান, কয়লাটা হচ্ছে কার্বনের মিশ্রণ, গ্রাফাইটটা হচ্ছে কার্বনের সর্বশেষ পর্যায়ে। কার্বনের সর্বশেষ পর্যায়ে কিন্তু গ্রাফাইটে পরিণত হয়। আর এই গ্রাফাইটে যে সীসা, তারপরে বিদ্যুৎ পরিবহনে এগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় বলো তো? কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? যে চুনাপাথর যেটা সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়, যে সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়, এটা কোন জেলায় পাওয়া যায়? যে বাংলাদেশের চুনাপাথর পাওয়া গিয়েছে কোথায়? যে বাংলাদেশে জয়পুরহাটে, যে জয়পুরহাটে বাংলাদেশে কিন্তু এই চুনাপাথর কিন্তু পাওয়া গিয়েছে, যে চুনাপাথর জয়পুরহাটে কিন্তু পাওয়া গিয়েছে। এখন আমরা এটা একটু দেখি যে জ্বালানি কটা হচ্ছে সিলেট বিভাগীয় অঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায়। জ্বালানি খ দিনাজপুর জেলায় বড়পুকুরিয়াতে পাওয়া যায়। তাহলে এই যে সিলেট বিভাগীয় অঞ্চলে কোনটা পাওয়া যায়? যে সিলেটে একটা বিভাগীয় পর্যায়ে পাওয়া যায়, সেটা কি? যে গ্যাস ক্ষেত্র রয়েছে হরিপুর। যে হরিপুর নাম শুনেছো? হরিপুর যে সর্বপ্রথম রয়েছে না, হরিপুর আছে, ছাতক আছে, এই ছাতক যে সুনামগঞ্জের, এইগুলো কিন্তু গ্যাস। বাংলাদেশে মনে রাখবা, বাংলাদেশের যে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এই জেলাগুলোতে, যেই উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে তোমার কি পাওয়া গিয়েছে? গ্যাস পাওয়া গিয়েছে। আর কয়লাগুলো সব উত্তরবঙ্গে, বাংলাদেশের কয়লাগুলো সব উত্তরবঙ্গের দিকে পাওয়া গিয়েছে। যেমন দিনাজপুরের বড়পুকুরিয়াতে এত পরিমাণে কয়লা রয়েছে, দিনাজপুরের বড়পুকুরিয়াতে এত পরিমাণে কয়লা রয়েছে, যেটা মানে উন্নত রাষ্ট্রেও এতগুলো কয়লা নাই, এত উন্নত মানের কয়লা রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রযুক্তির অভাবে কিন্তু সবকিছু উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তাহলে বলছে উদ্দীপকের কটা হচ্ছে যেহেতু বিভাগীয় অঞ্চলে হয়, এটা কি হবে? যে এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে তোমার এই সিলেট জেলাতে কিন্তু পাওয়া যায় আর কি। তারপরে উদ্দীপকে খ ইঙ্গিতকৃত খ খনিজের ক্ষেত্রে প্রযোজ্য কি? যে এখানে শক্তি উৎপাদন করে, যে কি উৎপাদন করে? উদ্দীপকের খ যেটা কি করে? যে শক্তি উৎপাদন করে। কয়লা থেকে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করছি না, যে আমাদের কুষ্টিয়া আর কি কয়লা থেকে কিন্তু তাপবিদ্যুৎ রয়েছে, তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, যে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা কয়লা থেকে আর কি। কার্বনের পরিমাণ দেখো 30 থেকে 99%, যে 30 থেকে 99% কিন্তু কার্বনের পরিমাণ রয়েছে। তারপরে কি রয়েছে? গ্রাফাইটের একটি রূপ। কোনটা হবে? এই যে তোমার কয়লাতে কি 30 থেকে 99% কার্বন আছে? এটাতে কিন্তু নাই। এর জন্য উত্তর কি হবে? যেটা আস্তে আস্তে ভাই আস্তে। আমাদের আর মাত্র একটা অধ্যায় রয়েছে, অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এইটা শেষ করে ফেলবো অধ্যায়টা। তারপরে আমি ক্লাস বেশি লেন্দি করব না। আর এই পিডিএফ পেলে তোমরা এটা পড়াশোনা শুরু করে দিও এবং কালকে তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিও। আর আশা করি ক্লাস পরীক্ষার পরে তোমরা কোশ্চেনগুলো একটু আমাকে বা গ্রুপে দেওয়ার চেষ্টা করবা, যাতে এর উত্তরগুলো তো আমাদের তো করা লাগবে, তাই তো? ওকে, তারপরে আমরা দেখি আর কয়েকটা। পেন্সিলের শীষ বানাতে এই যে গ্রাফাইট ব্যবহার করা হয়, পেন্সিলের শীষ বানাতে গ্রাফাইট ব্যবহার করা হয়। এদিকে কিছু কোশ্চেন আছে।
বাংলাদেশে দেখো, বাংলাদেশে সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর পাওয়া গিয়েছে। এই যে বাংলাদেশে প্রবাল জাতীয় চুনাপাথর কোথায় পাওয়া গিয়েছে, যে এইটা কিন্তু তোমার মহেশখালী, যে মহেশখালী তো জানো যে চট্টগ্রামে মহেশখালীতে কিন্তু এই প্রবাল জাতীয় কিন্তু চুনাপাথর পাওয়া গিয়েছে। বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি? বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি? বাংলাদেশে প্রথম সার কারখানা কোনটা? এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, যে সিলেটের যে ফেঞ্চুগঞ্জ রয়েছে এটা হচ্ছে সর্বপ্রথম সার কারখানা। সর্বদা দেখো এর আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? যে সিলেটের হরিপুর, সিলেটের হরিপুর কিন্তু এটা আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র প্রথম। লৌহ এবং ইস্পাত উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? লৌহ এবং ইস্পাত উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? এই দেশগুলোর মধ্যে লৌহ এবং ইস্পাত উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শীর্ষ দেশ, কিন্তু এখানে তারপরে অস্ট্রেলিয়ার পরে কিন্তু ভারতের অবস্থান। যেহেতু ভারত আছে তাহলে এখানে লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের শীর্ষ দেশ ভারত। শক্তি সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কি? কোনটা? যে শক্তি সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কি কি রয়েছে? যে পানি বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে, তাপ বিদ্যুৎ উৎপাদন করে, এবং শব্দ কি করে? শব্দ শক্তি করতে পারে। কোনটা হতে পারে? যে তোমার পানি বিদ্যুৎ, যে শক্তি সম্পদের মাধ্যমে কি করতে পারো? তুমি পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারো, মানে জলবিদ্যুৎ, যেটা যে শক্তি সম্পদ ব্যবহার করে তুমি কোনো স্থানে বাঁধ দিয়ে, যেমন কর্ণফুলী তে যে পানি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তারপরে তাপ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তোমার কয়লা ব্যবহার করে, কিন্তু শব্দ শক্তি ব্যবহার করা হয় না আর কি শক্তি সম্পদের মাধ্যমে। এই জন্য এটার উত্তর হচ্ছে ক হবে, এর উত্তর ক হবে। গ্রাফাইটের আমদানিকারক দেশ কোনটি? গ্রাফাইটের আমদানিকারক দেশ কোনটি? দেখো এটা বলো তো, যে গ্রাফাইট আমদানি করে কোন কোন রাষ্ট্র? গ্রাফাইট আমদানি করে কোন কোন রাষ্ট্র? এটা হচ্ছে তোমার জাপান এবং চীন। জাপান এবং চীন হচ্ছে গ্রাফাইট কি করে? আমদানি করে থাকে। বাংলাদেশের প্রধান খনিজ শক্তি সম্পদের মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য? প্রাকৃতিক গ্যাস, লোহা, খনিজ তেল। কোনটা? যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে তোমার এই খনিজ ও শক্তি সম্পদ রয়েছে, কোনটা? বাংলাদেশে কি লোহা আছে? ভারী শিল্প রয়েছে? ভারী শিল্পের কিন্তু মানে খনিজ নাই, বাংলাদেশের কিন্তু ভারী শিল্পের কিন্তু খনিজ নাই। এই জন্য বাংলাদেশে কি কি রয়েছে? প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং হচ্ছে খনিজ তেল রয়েছে। তার মানে এটা উত্তর হচ্ছে খ। বাংলাদেশে তোমার প্রধান খনিজ ও শক্তি সম্পদ রয়েছে তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। দেখো ওই বাংলাদেশে যে খনিজ তেল, আমরা বলি যে খনিজ এবং শক্তি সম্পদ উত্তোলনকারী বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে বাফেক্স, পেট্রো বাংলা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এগুলো সবই কিন্তু বাংলাদেশে এগুলো কাজ করে আর কি। সৃজনশীল একটু দেখো যে অংশে এই উদ্দীপকে এই অংশে একটু খেয়াল করি আমরা। অয়েল বা কোথায় স্যার? মানে তোমার হৃদয়, তোমার কথাটা বুঝিয়ে না, একটু যদি আর একটু ক্লিয়ার করে বলো, আর একটু ক্লিয়ার করে এটা একটু আমাকে জানাও। ধাতব খনিজ কি? ধাতব খনিজ হচ্ছে খনিজ পদার্থের যেই অংশ আর কি, যেটা কঠিন পদার্থ আর কি, যেটা কঠিন আর কি, সেটা কিন্তু ধাতব খনিজ। বাংলাদেশের সার শিল্পে প্রায় সম্পূর্ণ কেন? কারণ সার শিল্পের জন্য যে প্রথম কাঁচামাল আর কি, যে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়। সার শিল্পের জন্য যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয়, এই প্রাকৃতিক গ্যাসের ভিতরে যে মিথেনের প্রয়োজন হয়, CH4 মিথেনের প্রয়োজন হয়। এই মিথেন কিন্তু এই বাংলাদেশে মানে প্রাকৃতিক গ্যাস প্রচুর রয়েছে। ও বাংলাদেশে তেলের এই কোথায় পাওয়া যায়? বাংলাদেশে বঙ্গোপসাগরের মধ্যে, বঙ্গোপসাগরে বাংলাদেশে প্রচুর তেল আছে, কিন্তু উত্তোলন করার সুযোগ নাই, সিস্টেম নাই। বুঝতে পারছো?
এখন বলছে যে উদ্দীপকে ক চিহ্নিত দেশটির লৌহ আকরিক উৎপাদন এবং বন্টন কটা হচ্ছে এই দেখো অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া হচ্ছে লৌহ এবং ইস্পাত বা লৌহ আকরিক উৎপাদনে কিন্তু শীর্ষ দেশ রয়েছে, শীর্ষ একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। কারণ এই অস্ট্রেলিয়াতে তোমার এই লৌহ এবং ইস্পাত, লৌহ এবং লৌহ আকরিকের খনি রয়েছে সবচেয়ে বেশি, এই জন্য উত্তোলন হয় বেশি আর কি। ওকে, দেখো বাংলাদেশে একটি শক্তি সম্পদ যার উপর ভিত্তি করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এ অঞ্চল ছাড়াও রংপুরের খালাসপীর, জয়পুরহাটের জামালগঞ্জ প্রভৃতি অঞ্চলেও এই সম্পদ পাওয়া যায়। সম্পত্তি উত্তোলন এবং সঞ্চয়ের দিক থেকে ভারত পৃথিবীর অন্যতম অবস্থানে রয়েছে। যদি আমরা বলি যে গ নম্বরে বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত শক্তি সম্পদ কোনটি, যেহেতু বলছি যে বড়পুকুরিয়াতে সবচেয়ে বেশি কয়লা খনি রয়েছে, তাই না? বড়পুকুরিয়াতে কয়লা খনি রয়েছে, আর এই কয়লা খনি বাংলাদেশে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এই যে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি, বিদ্যুৎ উৎপাদনে কিন্তু এইগুলো ব্যবহার করা হয়, যে কয়লা খনি থেকে যে কয়লা রয়েছে এই কয়লাগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আমরা এখন এই প্রশ্নটা দেখো যে লৌহ এবং ইস্পাত শিল্পে, শোনো মানে লৌহ আকরিক, এটা থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন মানে আসবে আমি মনে করি, যে লৌহ আকরিকের ক্ষেত্রে এই প্রশ্নটা একটু খেয়াল করো। এই যে ক প্রশ্নটা, অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল। দেখো অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল হিসেবে কি হতে পারে, যে অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল হিসেবে কিন্তু লৌহ আকরিক ব্যবহার হয়ে থাকে। কালো বর্ণের খনিজ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এইটা হচ্ছে তোমার লৌহ আকরিক, এটা হচ্ছে লৌহ আকরিক এবং এটা হচ্ছে কয়লা। এটা হচ্ছে লৌহ আকরিক এবং এটা হচ্ছে কয়লা। এখন বলতেছে উদ্দীপকে খনিজের শীর্ষ দেশের উৎপাদন বর্ণনা করো, মানে কটা কি রয়েছে, লৌহ আকরিকে উৎপাদনে শীর্ষ দেশ কোন দেশ রয়েছে, জাপান, এই যে চীন। তোমার লৌহ আকরিক উৎপাদনে শীর্ষ দেশ, লৌহ আকরিক উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম, ভারত দ্বিতীয়, চীন তৃতীয়, এভাবে আর কি। তারপরে খ খনিজের ব্যবহার বর্তমানে কমে যাওয়ার কারণ কি, বলতেছে খ খনিজটা হচ্ছে তোমার কয়লা খনি। এই কয়লা খনি ব্যবহার কমে যাওয়ার কারণটা কি, যে কয়লা খনির ব্যবহার হওয়ার কারণটা হচ্ছে এই যে ভূ অভ্যন্তরে যে খনিজগুলো কয়লাগুলো রয়েছে, এগুলো যে আস্তে আস্তে উত্তোলন করা হচ্ছে, উত্তোলন যত করা হচ্ছে এই স্থানে তার অতিরিক্ত হচ্ছে না, যে নির্দিষ্ট পরিমাণে কয়লা ছিল উত্তোলন করার ফলে এটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই কমে যাওয়ার ফলে যে ভবিষ্যতে যে আমাদের জ্বালানি সংকট হতে পারে, এই জন্য কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করার একটা মানে নির্দেশনা বা এগুলো আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জয়েন হবা তখন তো আগের মেসেজগুলো দেখতে পাবে না, দেন পরবর্তী জয়েন হওয়ার পর পরবর্তী মেসেজগুলো তুমি পাবে। এখন দেখো এই প্রশ্নটা, যে কারখানা উৎপাদিত পণ্য যেটা সিরামিক, উৎপাদিত পণ্য কি সিরামিক, তারপরে বাংলাদেশের রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজ, গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ। দেখো যে ক চিহ্নিত পণ্যের সংশ্লিষ্ট খনিজের বর্ণনা দাও। দেখো কারখানাতে যে উৎপাদিত পণ্য সিরামিক, এটা কি সিরামিক দিয়ে কি তৈরি করা হয়, সিরামিক দিয়ে এটা কিসের শিল্প বা কি প্রতিষ্ঠান তৈরি করা হয় বলো, সিমেন্ট শিল্প, এখানে সিমেন্ট কারখানার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সিমেন্ট। তারপরে দেখো বলছে ঘতে উদ্দীপকের দেশটির উন্নয়নে খ ও গ কারখানার ব্যবহৃত রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজ পদার্থ, তারপরে কি গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ পদার্থ, এইটা হচ্ছে খনিজ। এখানে হচ্ছে লৌহ আকরিকের কথা বলা হচ্ছে, এবং রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজটা কি প্রাকৃতিক গ্যাস।
তারপরে এই যে অংশটা একটু দেখো যে এই 5 নম্বর, এইখান থেকে তোমাদের অবশ্যই মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের যে তোমার এই যে তেল বলয় আর কি, খনিজ তেল, এই যে খনিজ তেল ব্যবহারের যে এটা বা খনিজ তেলের উৎপাদনের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু এইখানে লিখতে হবে আর কি। ঠিক আছে, আমরা সর্বশেষ অধ্যায়ে চলে এসেছি। আমরা ষষ্ঠ অধ্যায়, এখন আমরা ষষ্ঠ অধ্যায়, আর সামান্য কিছু সময় 10 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করব। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। দেখো যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিল্প, ষষ্ঠ অধ্যায় হচ্ছে শিল্প। শিল্পর ক্ষেত্রে দেখি, দেখো ভারতে কোন অঞ্চলে কার্পাস ও কি উল্টো উল্টো লিখছে, ভারতের কোন অঞ্চলে কার্পাস ও বয়ন শিল্প হবে। হ্যাঁ, কার্পাস এবং বয়ন শিল্প গড়ে উঠেছে। এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, যে আহমেদাবাদে। খুলনা বিভাগে কয়টি চিনিকল রয়েছে? 3টি। খুলনা বিভাগে কয়টি চিনিকল রয়েছে? 3টি। কারণ এই যে খুলনা বিভাগের যে কেরু অ্যান্ড কোং কোম্পানি, যে দর্শনাতে রয়েছে, ফরিদপুরে রয়েছে এইগুলো, এবং হচ্ছে তোমার যশোরেও রয়েছে আর কি। এখন এই যে 3টা চিনিকল, তারপরে হুন্দাই সিমেন্টের বর্তমান নাম হচ্ছে হোলসিম, এটা কিন্তু নারায়ণগঞ্জে রয়েছে। যে হুন্দাই সিমেন্ট কারখানার বর্তমান নাম কি? বর্তমানে প্রথম সার কারখানা কোনটি? ফেঞ্চুগঞ্জ সার কারখানা হবে। এখানে হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা হচ্ছে প্রথম, এটা বানান ভুল হয়েছে। বাংলাদেশে পোশাক শিল্পে চট্টগ্রাম কততম অবস্থানে? যে চট্টগ্রাম রয়েছে হচ্ছে 2য়তম অবস্থানে। আচ্ছা, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশে পোশাক শিল্প 1976 সালে কিন্তু শুরু হয়েছে। শিল্পের স্থানীকরণ বলতে কি বোঝায়? এই যে শিল্পের স্থানীকরণ বলতে কি বোঝায়, এটা কিন্তু পরীক্ষায় আসে। শিল্পের স্থানীকরণ বলতে কি বোঝায়? মানে একটি শিল্পের অধিক সংখ্যক কারখানা বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দেশে বা অঞ্চলে গড়ে ওঠা বা কেন্দ্রীভূত হওয়াকে শিল্পের স্থানীকরণ বলা হয়। মানে যে সকল শিল্পগুলো রয়েছে, এই শিল্পগুলো একটা কেন্দ্র পর্যায়ে, মানে রাষ্ট্রীয় মালিকানাধীন যেই শিল্প বা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, এটা হচ্ছে বলা হবে যে শিল্পের স্থানীকরণ। লৌহ এবং ইস্পাত শিল্প কাকে বলে? লৌহ এবং ইস্পাত শিল্প কাকে বলে? যে শিল্পে আকরিক লোহা ব্যবহার করে লোহা এবং কি করা হয়, ইস্পাত উৎপাদন করা হয়, তৈরি করা হয়, সেগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। প্রধান আখ উৎপাদনকারী দেশের নাম কি? যেমন ব্রাজিলে সবচেয়ে বেশি আখ উৎপাদন করা হয়। কাপকো সার কারখানা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রয়েছে। কাপকো সার কারখানা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রয়েছে। ইপিজেড বলা, বর্তমানে কিন্তু বাংলাদেশে কয়টা ইপিজেড রয়েছে? প্রায় 12টির মতো ইপিজেড রয়েছে। মানে কি, ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড, এই যে আমাদের ভূগোলের ক্ষেত্রে ইপিজেডটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইপিজেডটা কি? যে এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে কিছু এলাকা থাকবে, ওই এলাকাতে যে প্রতিষ্ঠান থাকবে, ওই প্রতিষ্ঠানে যে সকল পণ্য উৎপাদন করা হবে, সব পণ্য বাইরের দেশে রপ্তানি করার জন্য করা হবে, সেটা এক্সপোর্ট প্রসেসিং জোন বলা হয় ইপিজেড। চট্টগ্রামে রয়েছে কিন্তু ইপিজেড, নীলফামারীতে ইপিজেড রয়েছে। বাংলাদেশের ওষুধ শিল্পে, অর্থনীতিতে ওষুধ শিল্পের ভূমিকা, কারণ বাংলাদেশ কিন্তু ওষুধ অনেক বেশি উৎপাদন করছে আর কি। আমরা কিছু এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখি আর কি। কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান উদ্দেশ্যটা কি? যে একটা মানুষ যে কৃষি অঞ্চলে যদি বেড়ে ওঠে, সেই কৃষি অঞ্চল থেকে আবার অকৃষি অঞ্চলে গমন করার প্রধান উদ্দেশ্যটা কি? যে সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের যে জীবনযাত্রা রয়েছে, এই জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্যই কিন্তু এই কৃষি থেকে অকৃষি অঞ্চলে মানুষ গমন করে আর কি। শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটি? শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটি? যে মূলধন, শ্রমিক, পরিবহন, জলবায়ু। এখানে জলবায়ু না ছাড়া তো না, জলবায়ু ছাড়া কিন্তু শিল্প কিন্তু গড়ে উঠতে পারে না। তারপরে কি টেকসই উন্নয়ন হচ্ছে কি? যে শিল্পের উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, উন্নয়নের
গতিশীলতা মানে সবগুলো। একটা টেকসই উন্নয়ন বলতে সবকিছু, শিল্পের উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন এবং তোমার উন্নয়নের গতিশীলতাকে বোঝাবে আর কি। কোন দেশটি লৌহ এবং ইস্পাত শিল্পে প্রথম রয়েছে? যেটা রাশিয়া, যে রাশিয়া লৌহ এবং ইস্পাত শিল্পে এই দেশগুলোর মধ্যে আর কি প্রথম আর কি। যদি বলা হয় যদি অস্ট্রেলিয়া থাকতো, অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে দেয়া লাগতো। দেখো যে কোন দেশের কোন অঞ্চলে অধিক পোশাক শিল্প কারখানা গড়ে উঠেছে? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। কোনগুলোর মধ্যে হবে? এখানে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি হয়েছে, কারণ রাজশাহী জেলার মেইন শহর থেকে অনেক দূরে। কিন্তু ঢাকা জেলা এবং চট্টগ্রামে এটা কিন্তু তোমার এই পণ্যগুলো আনা নেওয়া সহ জলবায়ু বলো সব ক্ষেত্রে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটা? যে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, সরি এখানে এইটা উত্তরটা ভুল আছে। হ্যাঁ, এটা উত্তরটা ভুল আছে, যে বাংলাদেশের প্রথম সার কারখানা আছে ফেঞ্চুগঞ্জ হবে, ফেঞ্চুগঞ্জ হবে, আশুগঞ্জ না। এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এখানে ঘ হবে। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? কারণ লৌহ এবং ইস্পাত শিল্পে, লৌহ এবং ওইটা কোনটা একটু স্পেসিফিক ভাবে বলো ভাই। প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোনটাকে? ওসাকাকে। ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। আর এই যে চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কিন্তু নিউ ওই তোমার হচ্ছে কিসের, এটা হচ্ছে তোমার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, কিন্তু ক্যালিফোর্নিয়াতে, কিন্তু এখানে হচ্ছে লস অ্যাঞ্জেলস। ক্যালিফোর্নিয়ার একটা শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস, তাহলে লস অ্যাঞ্জেলস হবে। দেখো আধুনিক সভ্যতার ভিত্তি কি? লৌহ এবং ইস্পাত, কারণ লৌহ এবং ইস্পাতের মাধ্যমে কিন্তু আধুনিক শিল্পটা গড়ে উঠেছে। দেখো দর্শন আর কেরু অ্যান্ড কোং কোম্পানি চিনি কলটি চিনি ছাড়া আর কি উৎপাদন করে? এই যে অ্যালকোহল, স্পিরিট, এইগুলো কিন্তু উৎপাদন করে। এই এই অন্যান্য প্রতিষ্ঠানের জন্য বৈধ না, কিন্তু কিন্তু এই যে অ্যালকোহল, স্পিরিট এগুলো হচ্ছে এরা বাইরের দেশে রপ্তানি করে আর কি। দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কেন তোমার চিনি শিল্প গড়ে ওঠে না? এর কারণটা হচ্ছে, কারণ তোমার কি শুনবা, যে কাঁচামালের অভাব, কারণ কাঁচামাল এই অঞ্চলে হয় না এই কারণে। দেখো প্রথম সার কারখানা আছে ফেঞ্চুগঞ্জ। দেখো যে কার্পাস বয়ন শিল্প কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হয়ে থাকে। কনফিডেন্স সিমেন্ট কারখানার উৎপাদন শুরু হয়েছিল 1995 সালে, যে 1995 সালে কনফিডেন্স সিমেন্ট কারখানা উৎপাদন শুরু হয়েছিল। খুলনা বিভাগের 3টা। বাংলাদেশের পোশাক শিল্প যাত্রা 1976 সালে। আর তৈরি পোশাক শিল্পে কতজন শ্রমিক নিয়োজিত আছে? প্রায় 40 লক্ষের মতো আর কি। বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কি? যে এই স্থানে অনুকূল জলবায়ু রয়েছে, সস্তা শ্রমিক রয়েছে, মূলধনের প্রাচুর্যতা এটা কিন্তু নাই। এই জন্য বাংলাদেশে অনুকূল জলবায়ু এবং সস্তা শ্রমিক, 1 এবং ক হবে উত্তর। কিছু সৃজনশীল দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। দেখো একটা প্রশ্ন এখানে, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিভাগ রাজশাহী এবং রংপুর একটি শিল্পের বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। শিল্পটি ঢাকা এবং খুলনা বিভাগেও দেখা যায়। অনুকূল পরিবেশ, বিশেষ করে কাঁচামালের অভাব সিলেট বিভাগে শিল্পটি গড়ে উঠতে পারেনি বা দেখা যায় না। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এই প্রশ্নের ক্ষেত্রে বলছে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার প্রয়োজনীয়তা কি? দেখো যে এই যে উদ্দীপকে যে বাংলাদেশের উত্তর অঞ্চলে যে গড়ে উঠেছে সেটা কিন্তু চিনি শিল্প। কোন শিল্প গড়ে উঠেছে? চিনি শিল্প। এখন এই চিনি শিল্প গড়ে ওঠার জন্য কি লাগবে? তোমার কাঁচামাল লাগবে, তাই না?
কাঁচামাল লাগবে, কাঁচামাল কি আখ, তোমার যে কাঁচামাল লাগবে সেটা হচ্ছে আখ কিন্তু লাগবে। আর এই আখটা হচ্ছে তোমার এই আখ উৎপাদনের জন্য যে মাটি দরকার, যে জলবায়ু দরকার, পরিবহন ব্যবস্থা দরকার, শ্রমিক দরকার, সেগুলো সবই উত্তরবঙ্গে এই সকল অঞ্চলে কিন্তু রয়েছে, কিন্তু এই পূর্ব অঞ্চলে নাই। এর প্রধান কারণটা হচ্ছে এই যে সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে কিন্তু তোমার পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে কিন্তু আখ চাষটা হয় না। এখন আমরা এই প্রশ্নটা দেখি যে তৈরি পোশাক শিল্প নিয়ে। দেখো, কৃষি জমির উর্বরতা বাড়ানোর কাজে ব্যবহৃত হয় 1 নম্বর শিল্প। 2 নম্বর শিল্পটা হচ্ছে অধিক নারী শ্রমিক কাজ করে। তাহলে এই যে 1 নম্বর শিল্পতে কৃষি জমির উর্বরতা বাড়ানোর কাজে ব্যবহার করা হয় সেটা কি, যে সার, তাই না, যে সার শিল্প এখানে। আর 2 নম্বর শিল্পটা হচ্ছে অধিক নারী শ্রমিক রয়েছে। এই নারী শ্রমিকগুলো কোথায় রয়েছে, যে তৈরি পোশাক শিল্প, তাই না, এই যে তৈরি পোশাক শিল্প বলছে উদ্দীপকে ক শিল্প গড়ে ওঠার কারণসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে বর্ণনা করো। ক শিল্প, যে সার শিল্প গড়ে ওঠা এর কারণ কি? কারণ বাংলাদেশে সার উৎপাদনে যে প্রধান কাঁচামাল যে প্রাকৃতিক গ্যাস, এই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। বাংলাদেশ একটা কৃষি প্রধান রাষ্ট্র, এবং কৃষি প্রধান রাষ্ট্র হওয়ার কারণে কৃষিতে ভালো ফলনের জন্য যে সারের প্রয়োজন হয়, যেটা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, মিথেন ব্যবহার করে সার উৎপাদন করা যায়, এই কারণে বাংলাদেশে কিন্তু সার শিল্প গড়ে উঠেছে আর কি। দেখো উদ্দীপকে খ শিল্পের আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নতি ঘটায়। এটার প্রশ্নের উত্তর কি হবে, যে এখানে হচ্ছে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের যে অনুকূল জলবায়ু, সস্তা শ্রম, এইগুলোর কারণে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে, এবং এই তৈরি পোশাক শিল্পের উৎপাদিত পণ্য বাইরের দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এরা প্রচুর প্রধান ক্রেতা আর কি। এই সকল মানে উন্নত রাষ্ট্রে এই পোশাক শিল্পের পণ্য রপ্তানি করে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কার্পাস, বয়ন শিল্পের এটা দরকার নাই, আমরা শেষের দিকে আরেকটা প্রশ্ন, এটাও হচ্ছে তৈরি পোশাক শিল্প নিয়ে আর কি। তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু তোমার তৈরি পোশাক শিল্প, সার শিল্প এবং তোমার হচ্ছে লোহা এবং ইস্পাত শিল্প, এইগুলো কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস আর কি। ঠিক আছে, আমরা অনেকগুলো পয়েন্ট ছিল যেটা আমি অনেক কিছু স্কিপ করেছি জাস্ট, তারপরেও দেখো প্রায় 2 ঘন্টা প্রায় আমাদের ক্লাসের টাইম। এখন আমরা যদি একটু অন শর্ট একটু আলোচনা করি যে আসলে আমরা কি আলোচনা করলাম এত সময় পর্যন্ত, বা এত সময় পর্যন্ত যেগুলো আলোচনা করলাম আর কি। আজকের যে ভূগোল, তোমরা আজকে সর্বশেষ পর্যন্ত যে কয়জন রয়েছো আশা করি ক্লাসগুলো সবগুলো ঠিকভাবে করেছো। আর যেহেতু আগামীকাল পরীক্ষা, আমি কিছু তোমাদের সাজেশন বা কিছু কথা বলি যে পরীক্ষা রয়েছে, এখানে বিচলিত হওয়ার কিছু নাই। পৃথিবীতে মানুষ সব জানতা হতে পারে না। আমরা মানুষ হিসেবে আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি, যতটুকু জানা আমাদের সুযোগ হয়েছে, এতটুকু জ্ঞান নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস রেখে হাতের লেখাটা সুন্দর করবা, এবং সেটা ধীরে সুস্থে প্রশ্নের উত্তরগুলো দাগাবা। এবং তোমাদের সাথে প্রায় 1 সপ্তাহ ধরে আমরা লাইভ ক্লাসে করলাম। অনেকে আমাদের প্রাইভেট ব্যাচেরও আছো, আবার অনেকেও আমাদের প্রাইভেট ব্যাচেরও না। তোমরা সকলেই যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছিলে, তোমাদেরকে আজকের ক্লাসের শুভকামনা। আমার আজকে
তোমাদের পরীক্ষার জন্য আজকে লাস্ট ক্লাস, হয়তো বা কোনো এক সময় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং তোমাদের সাফল্য, উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আজকের ক্লাসটা শেষ করছি। হৃদয় বলতেছে, আচ্ছা নিমিত্তবাদেরটা আসলে শোনো, নিমিত্তবাদটা হচ্ছে এই যে প্রকৃতি দ্বারা আমরা কিন্তু নিয়ন্ত্রিত হই। যেমন শীতকাল, তারপরেও কি গ্রীষ্মকাল, এই যে সময় আমাদের পোশাক আশাক, আমাদের খাবার, এগুলো কি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না? তুমি শীতকালে গরম কাপড় পরতেছ, কিন্তু গ্রীষ্মকালে গরম কাপড় পরতে পারতেছ না, কারণ সূর্যের তাপ বেশি, তুমি সেটা সহ্য করতে পারবে না। এটা প্রকৃতি তোমাকে দিচ্ছে। তুমি চাইলেই সমুদ্রের মধ্যে হেঁটে যেতে পারবে না, তোমাকে নৌকা নিয়ে যেতে হবে বা জাহাজ নিয়ে যেতে হবে। তাহলে এগুলো প্রকৃতি রয়েছে, এই প্রকৃতি থাকার পরে আমাদেরকে আমরা মানানসই হতে হয়েছে, প্রকৃতি দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি। আর তোমার নিমিত্ত, তোমার সম্ভাবনা বার্তা হচ্ছে প্রকৃতিতে যত কিছুই রয়েছে, তোমার যদি খাবার দেওয়া হয় তোমার কাছে, মনে করো বিভিন্ন প্রকারের খাবার দেওয়া হলো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খাবারগুলো গ্রহণ করতেছো, একে বলা হয় সম্ভাবনাবাদ। ঠিক একইভাবে প্রকৃতিতে যে বিষয়গুলো রয়েছে, আমরা যেগুলো নিজের ইচ্ছা মতো গ্রহণ করতে পারি, খেতে পারি, চলতে পারি, সেগুলো হচ্ছে সম্ভাবনাবাদ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এত সময় পর্যন্ত ধৈর্য ধরে আমার ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের আগামীকাল পরীক্ষা ভালো হোক, এবং সর্বোপরি সকল পরীক্ষা তোমাদের ভালো হোক সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া করি, এবং তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমরা সকলেই সুস্থভাবে বাঁচতে পারি। আর টেনশন নেওয়ার কারণ নাই, পরীক্ষা খারাপ হলে পারো, পরবর্তী পরীক্ষা যাতে ভালো হয়। কারণ পরীক্ষা যদি, প্রশ্ন যদি হার্ড হয়, শুধু তোমার হার্ড হবে না, তোমার আশেপাশে যত তোমার বন্ধুরা আছে সকলের জন্যই কিন্তু প্রশ্ন হার্ড হবে। ঠিক আছে, ওকে, তোমাদের সকলের জন্য দোয়া রেখে আজকের ক্লাস আমি শেষ করছি। আরে আল্লাহ, এটা খুলে না কে? ঠিক আছে, তোমরা যেতে পারো আর কি, তোমরা পড়াশোনা করো আর কি। আর আমরা কিছু খাবো না, কি অবস্থা?